আসসালামু আলাইকুম। মহান আল্লাহর নামে, সেই সৃষ্টিকর্তার নামে শুরু করতেছি আজকে আমার ভিডিও। আজকে শুরু করতেছি হচ্ছে সফলতা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার সফলতা। আমার খামারে বেশ কয়েকদিন যাবত আপনারা দেখেছেন যে কি একটা মহামারী চলতেছিল। আসলে আজকের ভিডিওটা অনেক লম্বা হবে। যারা আসলেও খামার করতে চান, যারা আসলেও দেশি মুরগি পালতে চান বা মুরগির খামার করতে চান, তারা আমার মনে হয় এই ভিডিওটা কেউ মিস করবেন না। পুরা ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় একটা স্কিপ করে দেখবেন না। কারণ যেই মহামারীটাতে গেছে, এই মহামারীতে আমার খামার পুরা শেষ করে দিয়ে গেছে মোটামুটি, আপনারা দেখছেন। তার মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল না, কোনো ঔষধ কাজ করেনি। মানে আমি মুরগি নিয়ে একদম পুরো অসহায় অবস্থা। যেখানে আমার খামারে গত মাসে 17,000 টাকা প্রফিট হয়েছিল, মানে 3-4 মাস পরেই, আর মানে খামার শুরু করা 3-4 মাস পরেই, সেখানে এই মাসে এসে আমার 20-30 হাজার টাকা প্রফিট হওয়ার কথা সর্বনিম্ন। সেখানে 20-30 হাজার প্রফিট হওয়ার জায়গায় আমার পুরা খামারকে একদম চুরমার করে দিয়ে গেছে। এখন এই ভাইরাসটা বা এই রোগটা কি কি প্রতিকার? আর এটা যে শুধু এই ভিডিওটা বানানোর কারণ যে শুধু আমার জন্য তা না। এই ভিডিওটা বানানো তাদের জন্য যারা আমার কমেন্টে এসে শত শত মানুষ কমেন্ট করছে এই ভিডিওটা পোস্ট করার পরে। মানে যে ভিডিওটা আমি রোগের ভিডিওটা পোস্ট করছিলাম তারপরে আসলে আমি ভিডিওর পোস্ট না করলে জানতে পারতাম না যে শত শত মানুষ এটা বলছে যে ভাই আমার এলাকাতে 10টা মুরগি ছিল, এর অবস্থা, আমার বাড়িতে 50টা মুরগি ছিল গেছে, কারো হাজার হাজার মুরগি ছিল, সব মুরগি একই রোগে গেছে, একই সিমটম। রোগের সিমটমটা কি? রোগের সিমটমটা হচ্ছে যে মুরগি হচ্ছে সব সুস্থ খামারে, দুটা একটা মুরগি একটু অসুস্থ, হুট করে টোপটা কালো হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, এর মলটা সবুজ কালার হচ্ছে, মুরগি ঝিম দিতেছে, যেটাকে ঝিম দিতেছে ওইটাকে আর বাঁচানো যাচ্ছে না। বাকি সব মুরগি একদম পারফেক্ট। আর যখন একবারে খামারে ভালোভাবে ধরে গেছে, তারপরে মোটামুটি আর কি সব মুরগি এফেক্টেড এরকম বোঝা যাচ্ছে, একসাথে অনেকগুলো মুরগি অসুস্থ। সেটা 7 দিন পরে, মানে এই ভাইরাসটা যখন এর বডির মধ্যে ছিল, কোনো একটা মুরগির মধ্যে আসছে, তারপরে এটার ইনকিউবেশন পিরিয়ডটা আমার কাছে মনে হয়েছে 7 থেকে 10 দিন। এখন বলতে পারেন ভাই ভাইরাসটা কি, আপনি কি আইডেন্টিফাই করলেন, সিমটমটা বললেন? তো আমার কাছে মনে হয়েছে এটা বার্ড ফ্লু, এক ধরনের বার্ড ফ্লু মনে হয়েছে। বলার কারণটা হচ্ছে আমি এটা টেস্ট করিনি যে আসলে ব্লাডে বার্ড ফ্লুর কোনটা হয়েছে ভেরিয়েন্ট, কারণ আমার কাছে অল্প মুরগি আর ওটা যাওয়া হয়নি এর জন্য, হ্যাঁ, টেস্ট করতে। হয়তোবা H5 অথবা H9 হইতে পারে, অথবা H5 অথবা H9 এর কোনো মিউটেটেড ভার্সন, যেটার কারণে এই আসলে কোনো এলাকাতেই বাদ নাই এই রোগ, মানে এই ভাইরাসটা অ্যাটাক দিতে। এখন বলতে পারেন ভাই আপনি বার্ড ফ্লুর ভ্যাকসিন করছিলেন না? ভাই আমি বার্ড ফ্লুর ভ্যাকসিন করিনি, কারণ এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হাট থেকে কিনা। এইটা হয়তো আজকে কিনছি, আজ থেকে যে এখন টয়লেট করলো দেখতে পাচ্ছেন, এখন টয়লেটের কালারটা দেখেন। এটা এখন এখন দেখেন টয়লেটের কালারটা, এটা কিন্তু সবুজ ছিল, আপনাদেরকে দেখাইছিলাম। এই মুরগিটা আজকে 6-7 দিন যাবত অসুস্থ হওয়ার পরে সাফার করে, এই প্রথম ভিডিও থেকে আমি কিন্তু এরকম কোনো চোট্টামি টাইপের কোনো ভিডিও করি না। আমি ওই কি বলে যে মানুষকে মানে লোক দেখানোর কাজ করি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে রিয়েল ইনফরমেশন, আমার দ্বারা যেন একজন হইলেও এতটুকু হইলেও উপকৃত হোক, তো সেই জায়গা থেকে কাজ করি। তো এখন এই টয়লেটটা দেখেন ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, এবং এটার মেইন সিমটমটা হচ্ছে টয়লেট সবুজ হয়ে যাবে, পায়খানা সবুজ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে পাতলা হবে, তারপরে মারা যাবে। এখন ব্যাপার হচ্ছে যে এখন এর মুভমেন্টটা দেখতে পাচ্ছেন, আর এটার মুভমেন্টটা ছিল একেবারে কি বলবো ঝিমপাড়া, মানে ওইটা আসলে বলার মতো না যে এর মুভমেন্টটা কি ছিল। তো পুরো ডিটেলস বলবো। এটাকে সুস্থ করার কাহিনী বুঝতে পারলে আপনারা বাকি সবগুলো সুস্থ করার কাহিনী বুঝতে পারবেন। যেহেতু এটা ভাইরাস জনিত এক ধরনের অ্যাটাক, তো আসলে এটা যেহেতু আমার কাছে মনে হয়েছে আইডেন্টিফাইড হলে তো আলাদা ছিল, কারণ আমি এমন কোনো মানে ইয়া নাই যে হচ্ছে প্রাণী সম্পদ অফিসের ডাক্তার, পাশাপাশি আমাদের লোকাল ডাক্তার, বাইরের যারা পরামর্শ নেওয়ার, আমার নিজের জ্ঞান। আমি নিজে কিন্তু 10 বছর যাবত হচ্ছে খামার করি, 2016-17 থেকে আমি খামার করি আর কি, 17 থেকে খামার করি। তো সেই সময়কার যে অভিজ্ঞতা, আশেপাশের যারা পরিচিত লোকজন ছিল, কারো ট্রিটমেন্ট, মানে এমনকি লাস্টে আপনারা যারা কমেন্ট করছেন, মানে লাস্টে বাধ্য হতে ভিডিওটা দিছি, মানে এরকম ভাবে পরবর্তীতে। আগে তো এমনিতে বলছিলাম যে ভাই 2-3টা মুরগি মারা গেছে, তো পরে যখন বাধ্য হয়ে ভিডিও দিছি যে ভাই আপনারা যা পারেন একটু আমাকে সাজেশন দেন, সবার সাজেশন নিয়েও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন আস্তে আস্তে আমার ব্রেনে কিছু কিছু জিনিস নিছি। দেন এইটা মুরগি সহ কিছু বাচ্চা, কিছু বড় মুরগিকে আমি রিকভারি করতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ জানে এটা কোন কুদরতিতে হয়েছে। তবে আমি যে জিনিসগুলো লক্ষ্য করছি সেগুলো আপনাদেরকে বলবো। এখন কথা হচ্ছে যে প্রথমত এটা যেহেতু ভাইরাস জনিত রোগ, এর কোনো মেডিসিন নাই, মানে এটা সোজা বাংলা কথা, এর কোনো মেডিসিন নাই। মেডিসিন নাই বলতে গেলে এরকম না যে ওই অন্য কোনো মেডিসিন আপনি খাওয়াইতে পারবেন না, কিন্তু এর স্পেসিফিক কোনো মেডিসিন নেই যে আপনি এই মেডিসিন খাওয়াইলেই ভালো হবে। তাহলে কি করতে হবে? তাহলে মেডিসিন যেগুলো আমি খাওয়াইছি, যেগুলোতে আমি ইফেক্টিভ রেজাল্ট পাইছি, মানে কিছুটা ইফেক্টিভ পাইছি, সেগুলো আমি পরে বলবো।
কারণ পরে বলবো। কারণ হচ্ছে যে ওইগুলো যদি এখন বলি আপনারা মনে করবেন হয়তো ওষুধেই কাজ করছে, কিন্তু শুধু ওষুধ এখানে ফ্যাক্ট না, শুধু ওষুধ এখানে কোনোভাবে ফ্যাক্ট না। আমার কাছে মনে হয়েছে কোনোভাবে ফ্যাক্ট না। এই যে এই মুরগিটার ডিটেলস বলার পরে আপনাদেরকে আরো বলবো, বাকি সব পুরা খামার ঘুরাবো। আজকে ভিডিওটা 1 ঘন্টা হোক আর 1.5 ঘন্টা হোক আপনারা দেখবেন। আশা করি যারা এই প্রবলেম আছেন বা যারা ইন ফিউচারে খামার করবেন তাদের এই এই যে রোগটা এটা সবার হচ্ছে, আমার না শুধু সবার। এমনকি বড় বড় ইউটিউবার আছে যাদের মানে দেখছেন আপনারা, ওই মানে যারা হচ্ছে ওই মানে কন্টেন্ট ক্রিয়েট করে এই ইয়েতে কি বলে এনিমেল রিলেটেড, যারা মুরগি নিয়ে কাজ করে তাদের খামারও শেষ। তো মানে আমি শুধু আমার বলতেছি এরকম না, যারা বড় বড় খামার বড় বড় লেয়ার খামারও শেষ। তো ব্যাপার হচ্ছে যে এখানে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে এই রোগটাকে প্রথম যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে একটা মুরগি আপনার খামারে এফেক্টেড হয়েছে, মারা গেছে, সিমটম এরকম আপনি বুঝতে পারছেন। আপনার তো এখন অলরেডি আমি দেখাইলাম, আপনাদের তো ভিডিও যারা দেখেন তারা পুরো ভিডিওগুলো দেখে আসবেন একদম প্রথম থেকে, যেদিন 2টা মুরগি মারা যায় সেদিন থেকে দেখবেন যে আসলে টোপ কালো হয়ে যাবে, বডির ভিতরে মাংস রক যেগুলো আছে আপনার হচ্ছে ওই যে ভেইন গুলো সব ব্লাড ব্লক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে পায়খানাটা সবুজ কালারের হবে। যখন এরকম হয়ে মুরগি মারা যাবে তখন আপনি সতর্ক হয়ে যেতে হবে, একেবারে সতর্ক। আপনি যেটা করতে পারেন প্রথম দিন সকল মুরগিকে ঠান্ডার ট্রিটমেন্ট দিতে পারেন, কিংবা ওষুধ যেগুলো আছে মানে যেটা অসুস্থ মনে হচ্ছে এর ভিতর থেকে 2টা 4টা যেটা অসুস্থ মনে হবে সেটাকে আপনি ঠান্ডার ট্রিটমেন্ট বা অন্য কোনো ট্রিটমেন্ট একদিনের জন্য দিতে পারেন, অ্যান্টিবায়োটিক ছাড়া। আমি যেটা বলতেছি কারণ কি, কারণ এই রোগেই যে শুধু এরকম হবে ব্যাপারটা কিন্তু তা না, অন্য রোগে হতে পারে। তো একদিনে যদি দেখেন যে না আপনার কোনো রিকভারি হচ্ছে না, তখন আপনি বুঝে নেন যেটা অসুস্থ আর কি, রিকভারি হচ্ছে না, তখন আপনি বুঝে নিলেন যে এই জিনিসটা এরকম হতে পারে, আইডেন্টিফাইড যে এই রোগী হইতে পারে, যেটাকে আমাকে সর্বোচ্চ সতর্কতা নিতে হবে। এখন বলতে পারি যে এই মুরগিটাকে কি করছি, এই মুরগিটাকে যেটা করছিলাম, এই মুরগিটাকে আপনার আমার নজর দিয়ে এটাকে যেটা করছি সেটা হচ্ছে যে ও যখন হালকা এফেক্টেড মনে হয়েছে একবার কোনোভাবে কোনো এক সময়, জাস্ট ও চোখ বন্ধ করছে, আমি দেখছি আমার চোখের নজর দিয়ে, আমার একটা অভিজ্ঞতার নজর দিয়ে দেখছি, মনে হয়েছে যে অসুস্থ, ওকে আমি সরাসরি আলাদা খাঁচায় ভরে ফেলছি। তখনও কিন্তু দিব্যি সুস্থ, এরকম মুভমেন্ট ছিল ওর। হ্যাঁ, আমি ভরছি, আমার বাড়ি থেকে লোকজন বলতেছিল যে তুই এই টাইমে ভরলি কিসের জন্য, তো সুস্থ আছে। আমি বললাম না, আমার কাছে মনে হয়েছে অসুস্থ, আমি দেখে মনে হয়েছে একটু অসুস্থ, আমি ওকে ভরে ফেলছি খাঁচায়। ঠিক 2 দিন পরে এই একে খাঁচা 2 দিন পরার পরে ওর এমন অবস্থা, মাথা হচ্ছে এই খাঁচার এখানে, মানে কোনো হালে হাঁপি নাই, কোনো হালে জান্ডা আসে যায়, মানে চুনা পায়খানা পাতলা পায়খানা, খায় না দায় না। আমি ওষুধ ইঞ্জেকশনে করে বারবার ধরে ধরে সিরিঞ্জ করে করে খাওয়াই দিছি, পাশাপাশি হচ্ছে পানি দিছি, পাশাপাশি খাবার দিছি, দিয়ে থুয়ে দিছি। মানে ওই টাইমটাই যেটা হয়েছে 2-3 দিনের হয়তো আগে থেকে ওর ভিতরে ভাইরাসটা চলে গেছে, ওইটা এফেক্টেড হয়ে আছে, ওইটা হচ্ছে ওর ভিতরে ইনকিউবেশন পিরিয়ডে ঢুকে গেছে, বডিতে ভাইরাসগুলো ম্যাচিউর হয়ে গেছে, ওকে অলরেডি অ্যাটাক দিয়ে দিছে। দেওয়ার পরে যেটা হয়েছে, আমি যে এই যে 3-4 দিন আগে থেকে ওকে হচ্ছে আমি ট্রিটমেন্ট করতেছিলাম, এইটার ফলে কি হয়েছে ওর বডিতে একটা মনে হয় কিছু একটা, যে ওর ইমিউনিটি সিস্টেমটা গ্রো করছে। দেন তারপরে কি হয়েছে, ও যখন ফুল এফেক্টেড একেবারে সবুজ পাতলা পায়খানা, আমি কিন্তু ভিডিও কিন্তু আপনাদের ইউটিউবে আছে, আমি আপনারা দেখতে পারবেন আমার কাছে এখন দেখা, আপনারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, যদি বিশ্বাস নয় দেখে আসেন, কারণ যদি কেউ রেগুলার দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানায়েন। আমার সাইডে মুরগির ডাক শুনতে পারতেছেন, আমি খামারে কয়েকদিন ধরে মুরগির ডাক শুনতে পারতেছিলাম না, এখন শুনতে পাচ্ছি। তো যাই হোক, বিষয় হচ্ছে যে একে যখন এফেক্টেড তখন হচ্ছে ওকে প্রচুর পরিমাণে আমি ওই মানে খাওয়ানোর চেষ্টা করছি, রেনাসি বা লাইসোভেট। আমি রেনাসি খাওয়াইছি, এই দুইটা যে কোনো একটা, অথবা ওইরকম লাইসোভেটের অল্টারনেটিভ কিছু আছে। মানে এক কথায় ওর বডির স্যালাইনিটা ঠিক রাখার জন্য সাইডে সবসময় পানি দিয়ে রাখছি। আর এই স্যালাইন পানিটা আমি যেটা করছি 2-3 ঘন্টা পর পরই চেঞ্জ করে দিচ্ছি, বেশিক্ষণ সময় দিইনি। কারণ ও কি হচ্ছে ওই পাত্রের মধ্যে মাঝে মধ্যে যায় মল পড়তেছে, মাঝে মধ্যে যায় পড়তেছে, যেন কোনোভাবে ওর মলটাও না খাইতে পারে। এই যে এখন দেখেন মল পড়ে আছে, দেখতেছেন কি, এই মলটা যেন কোনোভাবে না খাইতে পারে, পানিতে হোক আর খাবারের মাধ্যমে হোক, যেভাবে হোক না খাইতে পারে। তো এই কাজটা করছি। তো কি হয়েছে, ওইটা হচ্ছে আপনার মানে খাইছে নিয়মিত, ওই পানিটা খাইছে। হ্যাঁ, আর খাবার দিছিলাম, খাবার খায় না, খাবার মানে একেবারে খায় না, হালকা পাতলা খাইলে খায়, নাহলে না খায় না খায়। তো ব্যাপারটা হচ্ছে কি, ও যখন এফেক্টেড হয়েছে তার 2-3 দিন আগে থেকে ওকে যেহেতু ট্রিটমেন্ট দেওয়া শুরু করছি, ও হয়ে গেছে সুস্থ। পাশাপাশি ওর দ্বারা আরো 2-3টা মুরগি এফেক্টেড হয়নি। এর জন্য কি হয়েছে, ওই জায়গাগুলোতে আমার কিছু সেফ হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে বলতে পারেন যে তাহলে এইদেরকে মানে কিভাবে রাখতে হবে। যখনই কোনো মুরগি এফেক্টেড হবে, মনে হবে যে কোনো মুরগিকে এফেক্টেড বা কোনো প্রবলেম হয়েছে, সাথে সাথে এরকম একটা খাঁচা বা কোনো একটা পার্টিশন বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় একদম একুটা করে আলাদা করে রাখবেন। তবেই হয়তো বা এই মানে আমি যে ফুল কোর্স মানে 100% আপনাদেরকে আমি মানে শিওরিটি দিব এরকম ব্যাপার না। কারণ সেটাও বলতেছি, কারণ হচ্ছে যে এই রোগের তো বললাম ফার্স্টে কোনো ট্রিটমেন্ট নাই, আপনার সতর্কতায় আপনাকে সমাধান করে দিবে আর কি। তো ব্যাপার হচ্ছে যে
আর এদেরকে যে কি ওষুধ খাওয়াইছি সেটা পরে বলছি, আপনারা অপেক্ষা করেন, পরে বলবো কি কি ওষুধ দিছি সেটা আপনারা বুঝতে পারবেন। আমি যা শুধু বললাম যে রেনাসিটা দিছি আর কি, সব ওদেরকে পানির সাথে দিছি। আর এই মুরগিটা হচ্ছে এর পক পক করা শুরু করছে, ও ডিম দিছে মনে হয়, আপনারা সাউন্ড যাচ্ছে কিনা জানি না, একটা ডিম দিছে মনে হয়, সে কি পক পক করতেছে, কথাই বলতে দিচ্ছে না আমাকে। যাই হোক, বিষয় হচ্ছে যে ও রেনাসি খাইছে আর ওকে ওষুধ খাওয়াইছি, আর হচ্ছে ওকে আলাদা করে সেপারেট করছি, খাঁচার মধ্যে আলাদা করছি। এই হচ্ছে কোনো এফেক্টেড মুরগিকে যদি ধরে যায় তাহলে প্রধান ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মলটা, এর তলের মলটা যেন বেশিক্ষণের তলে না থাকে, মানে হয় কাগজ দিয়ে সরাই নিবেন, নতুবা আমি ও পাশে চলেন দেখাচ্ছি, আমার ওই মাচানের মধ্যে তুলে দিছি, ওই মাচানের মধ্যে হচ্ছে কি হয়েছে, ওই আমি বারবার ওয়াশ করে দিছি। আর এই যে এটাকে খাঁচাতে তুলে দিছি, এটাকে খাঁচাতে তুলে দিছি। আর আমার এই পাশে গতকালকের একটা মুরগি আপনাদেরকে দেখাইছিলাম, চলেন আসেন দেখাই। এখানে আমি রাখছি, আমি কোনো উল্টা পাল্টা কথা বলি না, কোনো আমি চাইলে তো এগুলো না দেখাইলেও পারতাম, তাই না? আমাকে একজন ভাই বলতেছিল, একজন ইউটিউবারই আর কি, উনি, আমি ওনাকে অনেক পছন্দ করি, উনি আমাকে বলতেছিল ভাই তোমার কি অডিয়েন্সের কোনো মায়া নাই, তোমার যে এই লাখ লাখ সাবস্ক্রাইবার, তুমি হচ্ছে এইভাবে ভিডিও দিচ্ছ, মানুষজন কি বলবে যে হচ্ছে যার কাছ থেকে আমরা ভিডিওর পরামর্শ নেই, যারা ইয়ে করি, যারা আমরা মনে করি যে হচ্ছে খামার করব এই করব, তারই মুরগি বাঁচাইতে পারে না। আমি বললাম ভাই আমার এগুলোর কোনো মায়া নাই, কারণ আমি একটা মানুষকে যদি ভালো ইনফরমেশন না দিতে পারি, ভালো কিছু নাই বলতে পারলাম, তার জীবনে যদি ভালো কোনো কাজই হলো না, তাহলে কিসের ইনফ্লুয়েন্সার আর কিসের ভিডিও দেওয়া, কি উদ্দেশ্য আমার? লাইফে তো মরতে হবে সবাইকেই, আজ নয় কাল, একদিন নাহলে 2 দিন পরে, এই তো মৃত্যু তো কেউ আটকে রাখতে পারবে না। এই মুরগিটা কালকে আমি বিকালবেলা হচ্ছে আইডেন্টিফাই করি, বিকালবেলা যখন আইডেন্টিফাই করি তখন ও ভাইরাসের একেবারে আমার কাছে মনে হয়েছে লাস্ট স্টেজে চলে গেছে, মানে ফুল এফেক্টেড। এখন এই ফুল এফেক্টেড মুরগিটাকে আসলে খাঁচাতে রেখেও বাঁচানোটা কঠিন হয়ে যায়, মানে মনে করতে হবে যে এটা গেছে। এখন ব্যাপার হচ্ছে যে এইটাকে যদি আবার আপনি ওই যেখানে আপনার মেইন মুরগি আছে ওইখানে রেখে দেন, তাহলে কি হবে, ওগুলো আবার এফেক্টেড হয়ে যাবে। তাই কি করতে হবে, এইটাকেও সাথে সাথে হচ্ছে আপনি একটা আলাদা খাঁচায় রেখে দিয়ে এটাকে ট্রিটমেন্ট দিতে পারেন। ট্রিটমেন্ট কিন্তু বলছি সব পরে বলবো, আগে হচ্ছে মেইন জিনিস যেটা বুঝাইতে আপনাদের, যেটা বুঝতে হবে কি করতে হবে খামারে। তো এটা গেল এক বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে এই সাইডে দেখেন আমার যে মুরগি মরতেছে না, আমি আপনাকে বললাম এটা যে একেবারে মিথ্যা কথা সেটাও না। এই দেখেন, এই যে মুরগি মরে বাচ্চা মরে আছে দেখছেন, এই দেখেন মলটা দেখেন আপনারা, এই যে এখানে ও মল করছে দেখেন, সবুজ দেখতে পাচ্ছেন কি, সবুজ, এই যে সবুজ মল যেটা, এই সবুজ মলটা হচ্ছে আমার শত্রু আর কি। এই সবুজ মলকে আমি একেবারে ঘৃণা করি, আমার সবুজ কালারই কেন জানি ইয়ে হয়ে গেছে। আর এই যে মুরগির বাচ্চা মরছে দেখেন, দেখছেন কি, এই যে মুরগির বাচ্চা মরে আছে দেখছেন কি, মারা যে মানে বন্ধ হয়েছে ব্যাপারটা, আমি আপনাকে বলছি কিন্তু যে একেবারেই কমপ্লিট না, কিন্তু যেগুলো আগে ধরে গেছে সেগুলোকে বাঁচানোটা সো 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 টাফ। এখান থেকে যে রিকভারি হয়নি তা না, পার্সেন্টেজটা 10% কিংবা 20%, আমি এগুলোকে সরাই ফেলবো। তো এদেরকে আবার বাঁচানোর জন্য কি করছি দেখেন, এদেরকে আসেন তাহলে বুঝতে পারবেন আপনারা আসলে কি করছি। এরপরে আবার কিন্তু খুব একটা বেশি প্রবলেম আমার হয়নি। হ্যাঁ, এদেরকে বাঁচানোর জন্য যেটা করছি সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে আমার ব্রুডিং সেকশনে হচ্ছে এই যে এই এই মুরগিগুলা, যেগুলা বড় মুরগি আপনারা দেখছিলেন, এইগুলা ছিল হচ্ছে এই খাঁচার মধ্যে সব, ঠিক আছে, এই খাঁচার মধ্যে ছিল, ঠিক আছে। এইগুলাকে আমি আবার এই যে এখানে আসো, সামনের দিকে দেখাও, এখানে দেখেন, এখানে রাখছি কয়েকটা, এটার মধ্যে আছে কয়েকটা, এই যে এটার মধ্যে আছে কয়েকটা, এখানে যে ওই খাঁচা যখন এফেক্টেড হয়েছে তখন এটার মধ্যে আছে দেখেন, এগুলো এখন সব সুস্থ, দেখছেন কি, এগুলার কোনো প্রবলেম নাই, এগুলার কোনো প্রকার কোনো প্রবলেম নাই আল্লাহর রহমতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আসলে এখনো রাখছে এদেরকে, যেহেতু ছোট বাচ্চা না আমি হাটে বিক্রি করতে পারবো না এদেরকে খাইয়ে ফেলতে পারবো, কোনো প্রবলেম। এইখানে রাখছি কিছু দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এদেরকে এখানে আবার কয়েকটা রাখছি, এইভাবে সব সেপারেট করা আছে। আবার আরেক ব্যাচ আছে, এই যে এখানে দেখেন, এই যে এটা ছোটর ব্যাচ দেখতে পাচ্ছেন কি, এখানে এরা আবার এখানে আছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এইভাবে সবগুলোকে, ছোট বাচ্চাগুলোকে সবগুলোকে সেপারেট করে ফেলতে হবে। এখন সেপারেট করার পরে কি এফেক্টেড নাই, এই যে এই বাচ্চা তিনটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এফেক্টেড আমি দেখতে পাচ্ছি, এই যে সবুজ কালারের মল দেখতে পাচ্ছেন কি, সবুজ কালারের মল। এদের ট্রিটমেন্টটা কি চলবে সেটা আমি পরে বলছি, আপনারা ইয়ে করেন, আমি আগে বুঝাই দিতেছি। এখন কি করব, এই মলটাকে আমি কিছুক্ষণের মধ্যেই আর কি পরিষ্কার করে দেবো, মানে কিছুক্ষণের মধ্যে। এবার কিভাবে পরিষ্কার করবো সেটা আপনাদেরকে দেখাবো। আমি একটু ব্যাকে যাই। আসলে এদেরকে আলাদা করার কারণ কি, কারণ হচ্ছে যেন খুব অল্প পরিমাণ মুরগি হলেও এফেক্টেড হয় এবং ওরা ফাঁকা থাকে। আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন,
এদেরকে খাঁচায় খাঁচায় তুলে দিছি। এখন আপনার এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যে আপনাদের কি করতে হবে। আর মেইন ব্যাপারটা, আমার মেইন ছেড়ে যাই, বায়োসিকিউরিটির ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমার পানিটা তো পড়ে গেল, জীবাণুনাশকের পানি দিয়ে ভিতরে গেলাম। এখন ব্যাপার হচ্ছে যে আমার মুরগিগুলো ছাড়া ছিল এখানে, এখানে ছাড়া ছিল। এখানে যে ব্যাপারটা হয়েছে আমি যেটা বুঝতে পারছি আমার খামারে, সেটা মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে এই যে এখানে হাউস দেখতে পাচ্ছেন, এইখানে সব জায়গার মল টল এসে এই জায়গায় এসে পড়ে, একেবারে অবস্থা খারাপ। এটা এক বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ছিল হচ্ছে এখানে হাঁস, চীনা হাঁস ছিল, বেজিং হাঁস ছিল। তো হাঁসগুলো এদিকে মল ত্যাগ করে বেড়ায়, মুরগিগুলো এইদিকে থাকে, আবার আমার ওই দিকের যে মল টলগুলো সব এইদিকে আসে। এখন জীবাণু তো তৈরি হয়, এখানে তৈরির কারখানা হয়েছে, আমি জানতাম জীবাণু তৈরি কারখানা এখানে হবে, আমি জায়গাটা ঘিরে রাখছিলাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। কিন্তু বিষয় হচ্ছে যে আমি রিসেন্ট কিছু খাকি ক্যাম্বেলের বাচ্চা নিয়ে এসেছিলাম, সেগুলোর মলও এই দিক দিয়ে আসতেছিল। তো ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা এরকম যে এই জায়গাটা এখন কিন্তু কিছু নাই, এর জন্য এইভাবে আছে, এই জায়গা দিয়ে আসতেছিল। তো আমি যেটা দেখলাম যে হাঁস আর মুরগি একসাথে পাললে প্রবলেম আছে, অনেকে বলছিল। তো আমি এটা ফিল করলাম যে এখান থেকে কোনো জীবাণু উৎপন্ন হতে পারে কিংবা বাইরে থেকে আসতে পারে। তো এর জন্য যেটা করছি সেটা হচ্ছে যে সব মুরগিগুলো, এখানে কিন্তু মুরগি নেই, সবগুলোকে আমি উপরে তুলে দিছি খাঁচায়, মানে খাঁচা বলতে গেলে শেডের উপরে। এখানে কিন্তু একটা হাঁস এখন আমার বসে আছে ডিমে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, ও কিন্তু প্রবলেম হয়নি, ওকে কিন্তু ওষুধ দিছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডিমে বসে আছো, তা দিতেছে ডিমে, দেখতে পাচ্ছেন কি? তো এইখানে আমি সব মুরগিকে উপরে তুলেছি। যদি আপনাদের কোনো মুরগি থাকে বাইরে বা ছাড়া থাকে, তাহলে সবগুলোকে খাঁচায় উঠাই দিবেন। এটা হচ্ছে মেইন কথা, খাঁচায় বা কোনো জায়গায়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে জায়গা শিফটিং। এখান থেকে কিছু মুরগি আমি, আমার যেগুলো বিক্রিযোগ্য মুরগি, সেগুলোকে আমি এই পাশে রাখছিলাম, যেগুলোকে বিক্রি করবো এদেরকে এই জায়গায় আলাদা করে রাখছিলাম আগে থেকেই। হ্যাঁ, এখানেও এফেক্টেড হয়েছে। আবার বড় মুরগি ওইদিকে নিয়ে রাখছি, আর কিছু মুরগি এখান থেকে, মানে আপনাদেরকেও দেখাইনি, কাউকে দেখাইনি, ওই পাশে নিয়ে যে রাখছিলাম আমি। ওইখানকার রেজাল্ট আপনারা দেখলে একদম অবিশ্বাস্য রেজাল্ট, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, সেটা হচ্ছে যে ভাইরাসের আরেকটা আসার আরেকটা কারণ থাকতে পারে। সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমার খামারে মাঝে মধ্যে ভিজিটর আসতো, বাইরে থেকে আপনারাই আসতেন, আপনাদের মধ্যে থেকে লোকজন আসতো। তা আমি কাউকে না বলতে পারতাম না, কারণ হচ্ছে যেহেতু সবাইকে দেখাই বুঝাই, হ্যাঁ, তো মানুষ দেখে যদি কোনো কিছু স্বীকার করার উদ্দেশ্যটা ওইটা। কারণ আমি বলছিলাম বারবার আপনাদেরকে যে হচ্ছে আমি ফ্রিল্যান্সার, আমি কাজ করি, আমার ব্যবসা আছে আরও বেশ কয়েকটা। তো আমি সেটা মূলত এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে করব অল্প কিছু পুঁজিতে, অল্প টাকায় যদি আসলে ব্যবসা করা যায় বা এরকম একটা থেকে লাভ করা যায়, এই জিনিসটা দেখায় আপনারা যেন যদি কোনো উদ্বুদ্ধ হন বা আপনারা যদি এখানে কোনো কিছু করতে পারেন, সেটাই আর কি উদ্দেশ্য। তো যেহেতু সবাই আসতো, কাউকে তো না বলতে পারতাম না, আর এখানে যে কার মাধ্যমে কি আসবে সেটা তো বলতে পারবো না আমি। তো হয়তো বা এই কারণে হতে পারে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই মোরগটা দেখেন, এটা আপনারা আজকে 5-7 দিন যাবত দেখতেছেন, আমার একটাই পুরা উল্টানো মোরগ। এর তলে দেখেন মলটা দেখেন, আমি এটা সরাই দিই, এটা খাঁচাটা লাগাই দাও, খাঁচাটা লাগাই দাও, খাঁচাটা লাগাই দাও, আমি সরাই দিচ্ছি। এই যে এর তলের মলটা দেখেন, এই যে সবুজ দেখতে পাচ্ছেন কি, এই সবুজ মলটাই হচ্ছে প্রবলেম, অন্য কিছু না, সবুজ মলটা হচ্ছে প্রবলেম। আর এই 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 মোরগটা আমার খুব পছন্দের। তো এটাকে কি করছি, আমি আলাদা খাঁচার মধ্যে, এটা লেয়ারের খাঁচা, খাঁচার মধ্যে দেখে আটকাই দিছি। যদি আপনার হাতে কোনো অপশন থাকে, ভালো যদি কোনো মুরগি থাকে, সেটাকে যেটা করবেন সেটা হচ্ছে যে এই খাঁচার মধ্যে আলাদা আলাদা সম্পূর্ণ, যদি বাঁচাইতে চান তাকে তাকে আগে আলাদা করে দেবেন, যেটাকে বাঁচাবেন ও ওইটাকে রোগ ধরছে বা বুঝতে পারছেন, সাথে সাথে আলাদা করে দেবেন খাঁচার মধ্যে, দিয়ে খাবার দিবেন, পানি দিবেন, ওষুধ দিবেন। এই যে এইখানে দেখেন এক ব্যাচ বাচ্চা, দেখতে পাচ্ছেন কি, এই যে বাচ্চাগুলা আমার টিকে গেছে, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমি সরাই তাহলে বুঝতে পারবেন, এই যে এদের মলের পার্সেন্টেজটা দেখেন, যেখানে সব সবুজ ল্যাটকা ছিল, এখানে দেখেন, এই যে এই মলটা দেখেন, দেখতে পাচ্ছেন খয়েরি, এখন খয়েরি হয়ে গেছে এই মলটা। এই পাশের এই মলটা হালকা সবুজ আছে, দেখতে পাচ্ছেন কি, এই পাশের এগুলা খয়েরি, যে হালকা সবুজ দুই একটা, দেখতে পাচ্ছেন কি, বাকি সব হচ্ছে খয়েরি হয়ে গেছে। কারণ কি, এই মুরগির বাচ্চাগুলো ছিল হচ্ছে নিচে ছাড়া, এদেরকে আমি তুলে খাঁচাই দিছি, দিয়ে ট্রিটমেন্ট দিছি, পানি দিছি, খাইতে দিছি এবং আলাদা করে ফেলছি সেপারেট। আর এখান থেকে যে বাচ্চাটাই প্রবলেম মনে হয়েছে একটু, এই যে যেমন ওখান থেকে আমাকে সাদা বাচ্চাটা একটু মনে হচ্ছে প্রবলেম, এই যে এই সাদা বাচ্চাটা, সে যেই হোক, যে বাচ্চাই হোক, এই সাদা বাচ্চাটা আমার মনে হচ্ছে একটু প্রবলেম। হ্যাঁ, এটাকে সাথে সাথে জায়গা চেঞ্জ। সাদা বাচ্চাটা প্রবলেম কিনা সেটা কিভাবে বুঝবো, আরো একটা দেখায় আপনাদেরকে, মানে এরা আপনার আরো একটা ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। মুরগিটার পাখাটা, যে কোনো মুরগির পাখা চাড়বেন, চাড়ার পরে দেখতে পারবেন এই যে এই জায়গাটা, এই যে এই ভেন দেখতে পাচ্ছেন, ব্লাড ভেন, আপনারা এই যে ব্লাড ভেন দেখেন আপনারা, এই যে ব্লক হয়ে যাচ্ছে আর ভেন, হ্যাঁ, কালো হয়ে গেছে ভেন।
তো এটা তারা বুঝতে পারবেন যে এফেক্টেড না, মানে এফেক্টেড নাই। যদি আর এফেক্টেড থাকে তো এইটাকে আর ওই খাঁচার মধ্যে থাকার কোনো অধিকার নাই, ঠিক আছে? তো এইটার দ্বারা কি হবে, এইটাও বাঁচবে, পাশাপাশি বাকিগুলো বাঁচবে। আর আমার এখানে কিন্তু যে মুরগিগুলো রাখছিলাম, এখানে মোট 4-5টা মুরগি আর কি এখান থেকে বাচ্চা আর কি আমি বের করে ফেলছি এরকম অসুস্থ, তাতেই মোটামুটি বাকিগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। এখন হচ্ছে এইগুলা যেগুলো আছে এগুলো আর কয়েকদিন পরে বাজারে বিক্রিযোগ্য হয়ে যাবে, এদেরকে বাজারে বিক্রি করে দেবো। আর এই যে এই মোরগ দেখতে পাচ্ছেন, মোরগটা অবস্থা খুবই বেগতিক ছিল মাঝখানে, এখন আর কি ও বেঁচে আছে, সারভাইভ করছে। পাশাপাশি ওর মলটা কালকে দেখছিলাম অনেকটাই স্বাভাবিক ছিল, কিন্তু আজকে আবার দেখতেছি একটু খারাপ। আর এই যে এইখানে দেখেন, এইখানে আমার মুরগি ছিল কালকে হাটে বিক্রি করছি বললাম কয়েকটা। তো এখানে এখানে যেটা করছি সেটা হচ্ছে যে এইখানে একটা ব্যাচ করছি, এখানে একটা ব্যাচ করছি হচ্ছে এই পাশে রাখছিলাম হচ্ছে আমি বার্ড ফ্লু ট্রিটমেন্ট দিয়ে যে মুরগিগুলো, সেখানে সেগুলা এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এখানে 2টা মুরগি আছে, এখানে আমার বড় মুরগি, বাকি বেঁচে আছে আর কি এবং সুস্থ আছে। এই যে দেখতে পাচ্ছেন যথেষ্ট সুস্থ এবং পরিপাটি। তো এদের ক্ষেত্রে কি করছি আমি, ওই পাশে চলেন, ওই পাশে দেখাই, আরো ওই পাশে আছে কি করছি সেটাও দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি লক করি, মানে তাড়াহুড়া করে আর কি এই ঘিরাঘিরি করে করছি, মানে একদিনের মধ্যে খামার ঘিরে মানে সব কমপ্লিট করে এক রাতের মধ্যে আর কি ওদেরকে খাঁচায় উঠাই দিছি। মানে এই জায়গায় আমার মাচান করা ছিল বলে বেঁচে গেছি আর কি, এক ধরনের বলতে পারেন। তারপরে যে এই পাশে দেখেন, এই পাশের খাঁচাটা এখানে করছিলাম হচ্ছে আপনার ভ্যাক্স কি বলে হচ্ছে রানীক্ষেতের ট্রিটমেন্ট। এখানে দেখেন যে বড় মুরগ সহ আমার বেশ কয়েকটা মুরগি এখনো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এই পাশে। আর এই জায়গা থেকেই আবার কিছু মুরগিকে আমি সাইডে নিয়ে যে রাখছিলাম, যদিও বা এরা সুস্থ আছে, তারপরেও আমি হয়তোবা এদেরকে বেশি দিন রাখবো না, চেঞ্জ করে ফেলবো। তারও কারণ আপনাদেরকে বলবো, কারণ হচ্ছে যে এই যে এরা যে জীবাণুর সাথে এফেক্টেড বা জীবাণুর যে হচ্ছে সংক্রমিত আছে, এদের আবার রিব্যাক করার একটা চান্স থাকতে পারে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে বা আমার পুরা খামারের এমন কোনো জায়গায় নাই যে এদের মল নাই বা এদের জার্মস নাই। তো আমি পুরা খামারটাকে হচ্ছে ক্লিন করব, যেহেতু আমার খামার ছড়াই গেছে, আমি যেহেতু জানতাম না এইসব বিষয়গুলা বা এইসব বিষয়ে কোনো ভিডিও নাই ইউটিউবে, কোনো জানাশোনা নাই, ঠিক আছে, বা কেউ বলতে পারতেছিল না কি করতে হবে। তো এর জন্য যেটা আমি এদেরকে ক্লিন করে পুরা খামার চুন দিয়ে পুরাই জীবাণুনাশক করে ফ্রেশ করে তারপরে আবার হচ্ছে আমি করব। এখন বলি এই যে এদেরকে আলাদা করছি, শুধু আলাদা করে রেখে দিলেই হবে? আলাদা করে রাখলে হবে না। এদেরকে যেটা করছি সেটা হচ্ছে যে আমি দিনে 2বার 3বার 4বার জীবাণুনাশকের পানি দিয়ে এই মাচানের মধ্যে মল পড়ছে আমি পরিষ্কার করে দিছি, মাচানের মধ্যে মল পড়ছে আমি পরিষ্কার করে দিছি। মানে মলটা যে ওরা খাবে ছুবে বা পা ফেলবে সে সুযোগ নাই। আর 2বার এদেরকে গোসল করে দিচ্ছি দিনের মধ্যে জীবাণুনাশক দিয়ে। আমি আপনাদেরকে এখন আমরা করে দেখাবো, যেহেতু এদের করতে হবে, ময়লা হয়ে আছে, আমি করিনি, করতে হবে, আমি করে দেখাবো। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে জীবাণুনাশক দিয়ে ধোয়ার ফলে যেটা হয়েছে, আমার জীবাণু তো গেছে এদের মলও গেছে, পাশাপাশি এরা আর ওই জায়গাতে কোনোভাবে ইনফেক্টেড হওয়ার সুযোগ পায়নি। বুঝতে পারছেন কি ব্যাপারটা? এই হলো ব্যাপার। তো এগুলো হচ্ছে বেসিক, ওষুধ পরে ভাই, ওষুধ পরে যেগুলা করতে হবে। আমি জানি আপনারা অনেক সময় অনেকক্ষণ ভাবতেছেন ভাই ওষুধ বলতেছেন না কেন, ওষুধ বলবো ভাই। আর এই যে এই জায়গাটাতে একেবারে জীবাণুনাশক ছিটানোর উপরে আছি, পরিষ্কার করার উপরে আছি, পুরো পরিষ্কার করে জীবাণুনাশক ছিটাই। এখানে বায়োসিকিউরিটি নিয়মিত খামারে পরিষ্কার করা চলতেছে, স্প্রে চলতেছে সব সময়। কারণ আমি তো জানতাম না, জানলে তো নাইলে আমি ট্রিটমেন্ট করতাম, কিন্তু যেহেতু আমি জানি না সেহেতু এদেরকে আমি ট্রিটমেন্ট করতে পারিনি। আর এখন যেহেতু বুঝতে পারছি, আল্লাহ দিলে হয়তো কিছু মারা যেতে পারে, একেবারে বলতেছি না যে মারা যাবে না, কিছু মারা যেতে পারে, তবে এখন এগুলো টিকার চান্স আছে। তো এই যে দেখতে পাচ্ছেন মারা গেছে, আমি যে মারা যায় না, যাচ্ছে না বা যায়নি তা বলতেছি না, একেবারে বন্ধ হয়ে গেছে জিনিসটা, বন্ধ হওয়ার জিনিস তা না, কারণ আমার তো ধরে গেছে রে ভাই, আমার তো এরকম না, আমার ফার্ম গুটারে ধরে গেছে। এই যে আপনারা এই জায়গাগুলো দেখতেছেন না, এখানে মুরগি মরেছে, এদের বমি করছে, এরা হচ্ছে এখানে মল ত্যাগ করছে, আমি তো প্রথমে বুঝতে পারিনি এরা এইসব জায়গাগুলোতে মানে ছড়াই ছিটাই ছিল। এই যে এইদিকে আসেন, এদিকে আসেন, আমি পরিষ্কার করার চেষ্টা করছি। তো আমাকে যেটা করতে হবে, আমার খামারের ক্ষেত্রে সব ক্লিন করতে হবে। যে এইদিকে দেখেন, এদিকে ঢুকেন তাহলে বুঝতে পারবেন, এদিকে যে মল টল ছড়াই ছিটাই আছে, হ্যাঁ, এদিকে মল পড়ছে, কোথায় কোথায় পড়ছে তা তো বলতে পারবো না। এর জন্য যেটা করতে হবে, আমাকে পুরো খামার ক্লিন করতে হবে। কিন্তু আপনাদের জন্য এরকম বিপদে না পড়তে হয়, এই জন্য যেটা করতে হবে, নিয়মিত এখন থেকে স্প্রে করতে হবে। আর আমি স্প্রে আপনাদেরকে বাকি জিনিসগুলো একটু দেখাই দিই।
যে কিভাবে কি করতে হবে। আর খাবার পাত্র আর পানির পাত্র, খাবার পাত্র পানির পাত্র, খাবার পাত্রে বেশি দেওয়া যাবে না, খাবার দিতে হবে অল্প, যেন শর্ট সময়ের মধ্যে খেয়ে ফেলে। আর হচ্ছে পানি 3 ঘন্টা পর পর চেঞ্জ, 3 ঘন্টা 4 ঘন্টা, হাইস্ট 4 ঘন্টা, 6 ঘন্টা না ভাই, 6 ঘন্টা করলে বেশি হয়ে যাবে। আর আমি যে এখন বর্তমানে এইটা দিতেছি স্প্রে, এর আগে আরেকটা স্প্রে দেখাইছিলাম আপনাদেরকে, এটা রিনা বিকেসি, এটা হচ্ছে আপনার জীবাণুনাশক স্প্রে। আর এই যে এখানে আমি একটা মেশিন দিয়ে স্প্রে করি, এই জন্য আসলে আমার সময়টা কম লাগে, আমি এত স্প্রে করতে পারছি, নতুবা যে পরিমাণ স্প্রে ভাই ঘাড়ের মেশিন দিয়ে করা পসিবল না। হ্যাঁ, আর এত পরিমাণ ধোয়া ধুই, আমি যে এই জীবাণুনাশক দিয়েই আর কি ওই এখন ধুবো, কি বলে আপনার হচ্ছে ভেতরের যে আমার মাচান আর কি, যেটা যার যে মাচান আছে সে মাচান। কেউ যদি নিচে নিচে করেন তাহলে কি করবেন, কেউ যদি ফ্লোরে আপনার হচ্ছে মুরগি করেন, চলুন ফ্লোরের মুরগিটা দেখায় আসি আপনাদেরকে। ফ্লোরে এখানে পানিটা হোক, আস্তে আস্তে ভরুক, আমি ফ্লোরের মুরগিটা আপনাদের দেখায় আসি। চলেন, ওইদিকে যেগুলো ফ্লোরে ছিল আমার মুরগি, যেগুলোকে আমি বাছাই করে রাখছিলাম হচ্ছে করবো তাই, কি বলে বাজারে বিক্রি করবো তাই, সেগুলাকেও ধরে গেছে। কারণ হচ্ছে আমি বুঝতে পারিনি, আমি হাঁটাচলা করছি তখন তো ওইভাবে করিনি, খাবার পাত্র পানির পাত্র সবারগুলাকে একটা একটাকে দিছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ওই খামারের ভয়াবহতার স্মৃতি আমি এখানে রেখে দিছি একটা আর কি, আমার সেই রোগের, এই যে আমার এটা স্মৃতি আর কি। এই যে এই মোরগটা, এদিকে আসো সব, এই যে মোরগটা, আর এই মোরগের মলগুলো এখন দেখাও একটু। এই যে ভাই মলই হচ্ছে সবকিছু, মল জুম করো, এই যে মল দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আলহামদুলিল্লাহ গতকালকে আমি মুরগি বেচে দিছি। এই জায়গাটা যেটা করছি সেটা হচ্ছে যে আমি এই তুষগুলাকে চেঞ্জ করে দিছি সব, প্রথমত তুষ চেঞ্জ করে দিছি, তুষটা চেঞ্জ করার সাথে সাথে জীবাণুনাশক দিয়ে গোটাটা ধুয়ে দিছি, দিয়ে আবার নতুন করে তুষ দিছিলাম, তুষ দিয়ে পরিষ্কার করে এখন নিয়মিত শুধু জীবাণুনাশক স্প্রে করতেছি। মুরগি নাই কিন্তু তারপরেও জীবাণুনাশক স্প্রে করতেছি মুরগিগুলাকে আর কি, যেগুলো আছে এগুলাকে আমি হয়তো বা কিছুদিনের মধ্যে বিক্রি করে দিতে পারি, দিয়ে আমি গোটা খামারটাকে একদম পুরায় পরিষ্কার করে আমার হচ্ছে একেবারে সুন্দরভাবে রেডি করে আবার মুরগি করব। হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনার মুরগি তো বেঁচে গেছে, তো আপনি করতেছেন না কেন? কারণ হচ্ছে আমার খামার তো ভাই যে এই নিচের জায়গাগুলো যেগুলো আছে এইদিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এই 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 জায়গাটাকে ঠিক করতে হবে, এবং আরো কিছু কাজ আছে আপনারা দিন দিয়ে বাইরে দেখতে পাবেন যেগুলো মুরগি ঘেরার জন্য। এই যে দেখেন মল পড়ে আছে, পরিষ্কার করছি, কিন্তু এই যে জামসটা, হ্যাঁ এটা আজকে পড়ছে ওই যে ওই মোরগের আর কি। হ্যাঁ, এরকম তো শত শত মুরগি ছিল আমার, তো সেগুলো যে জার্মস গুলো এখানে ছড়াই ছিটাই আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইগুলাকে তাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ এই জার্মসটা আবার রিব্যাক করবে। হ্যাঁ, এটা আমি জানি রিব্যাক করবে, যদিও বা আপনাদেরকে বারবার আমি বলতেছি যে ভাই মানে সমাধান করা যাবে, কিন্তু এই সমাধান সেই সমাধান না, যে সমাধান হচ্ছে আপনার সাধারণ জ্বর হইলে আপনি একটা ওষুধ দিলেন সমাধান হয়ে গেল, সেই সমাধান না। আপনার কিছু না কিছু মুরগি যেভাবে আছে বর্তমানে, এটা যদি পারফেক্ট ওষুধ না বের হয় কিছু না কিছু মুরগি কাটবেই। হ্যাঁ, তো আমি কিছু না কিছু মুরগি কাটার মধ্যে যাবো কেন, আমাকে ক্লিয়ার করে তারপর করতে হবে। কিন্তু আপনারা যারা এখনো এই ভাইরাসটা এফেক্টেড না, তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, তারা এই ধরনের সতর্কতা বা হলে এই ধরনের প্রিভেনশন প্রথম থেকে নিতে পারেন। আমি তো জানতামই না এগুলা। তো চলেন আমি আপনাদের দেখাই, আরেকটা জিনিস বলি। ওই যে আপনারা গতদিন আমাকে দেখছিলেন যে হচ্ছে হাঁসের বাচ্চা ট্রান্সফার করে দিতে, ওই যে হাঁসের বাচ্চাগুলো মারাই যাচ্ছিল একেবারে, হ্যাঁ দেখছিলেন কি? ওই হাঁসের বাচ্চাগুলোর ব্যাপারে বলি। ওই হাঁসের বাচ্চাগুলা ওখানে যাওয়ার পরে যে জায়গায় আমি পাঠাইছি, হ্যাঁ ওই পুকুরে যাওয়ার পরে পুকুরে নামছে, গোসল করছে, আর ওদেরকে দিছি হচ্ছে এখানে ট্রিটমেন্ট একটু বলে, যেটা যেহেতু ঘরোয়া ট্রিটমেন্ট, ওদেরকে লেবু খাওয়াই দিছি, চিপে লেবু খাওয়াই দিছি। আর হচ্ছে এই গমের আটার সাথে, মানে গমের ইয়ের সাথে ওই আপনার আদা আছে না, আদা আদা পিষে খাওয়াই দিছি। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার একটা একটা বাচ্চাও এখন পর্যন্ত, এই যে গেছে 2 দিন যাবত, যেগুলো অসুস্থ ছিল বরং যেগুলো ঘাড় কাত হয়ে গেছে ওইগুলোও ঠিক হয়ে গেছে। মানে ওই বাচ্চাগুলা একটাও আর কি আলহামদুলিল্লাহ কাটেনি পরে। তো হাঁসের বাচ্চার ক্ষেত্রেও ওই জিনিসটা, এই ভাইরাসটা আসলে ওই জায়গাতেও রিকভারি করে ফেলছে। আর বাচ্চা মুরগি তো আপনারা দেখছেন গতদিন বিক্রি করছে আমার দেশি মুরগির বাচ্চা, এখানে কিছু বাচ্চা দেখাইলাম, বাচ্চা মুরগি কিছু রিকভারি করতেছে, কিন্তু যেটা অলরেডি এফেক্টেড হয়ে যাচ্ছে ভাই ওইটাকে বাঁচানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মানে 2-1টা রেয়ার কেস বাঁচতেছে, মানে 10% 20%। তো ওই যে এখানে একটা বড় মুরগি দেখাইলাম যে আপনারা হচ্ছে বেঁচে গেছে। আর এখানে যে আমার এই পানিটা আমি দিনের ভিতরে মানে কয় বালতি যে খরচ করছি এখানে, মানে কারণ শুধু এদেরকে বাঁচানোর জন্য, অন্য কোনো কিছু না। আর এটা যদি আপনি না করেন তাইলে আসলে হবে না। এইটার দাম হচ্ছে 240 কি 60 টাকার মতো, মানে 300 টাকা এমআরপি লেখা আছে। তো এই যে ওষুধটা, এই ইয়াটা, এটা বিভিন্ন দামের আছে, বিভিন্ন বিভিন্ন জনার বিভিন্ন কোম্পানির আছে। তো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, জীবাণুনাশক স্প্রে করলেই হইলো। জীবাণুনাশকের কোনো বিকল্প নাই, আমার এই রোগে যেটা দেখলাম জীবাণুনাশকের কোনো বিকল্প নাই। মা
আবার লাইনটা ঢুকা দেন তো, লাইন ঢুকা দিচ্ছে, দিচ্ছে দিচ্ছে সামনে দিচ্ছে। এই জীবাণুনাশক দিয়ে যেটা করতেছি আমি, যে স্পিড গান দিয়ে সুন্দরভাবে এদেরকে পরিষ্কার করে দিব। পাশাপাশি এদেরকে পরিষ্কার করার পরে খাবার পাত্র, পানির পাত্র সব ধুয়ে, এই যে পানির পাত্র কিন্তু তুলে নিয়ে আসছি ভাই। আরেকটা জিনিস জীবাণুনাশকের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে যে জীবাণুনাশক দিয়ে আগে পরিষ্কার করবেন, তারপরে খাবার পানি, পানির পাত্রও সবকিছু দিবেন। কারণ হচ্ছে জীবাণুনাশক যদি আবার আপনার অ্যান্টিবায়োটিক ওয়ালা পানির মধ্যে পড়ে, তাহলে এই অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমায় দেয়। তো এর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আগে জীবাণুনাশক দিয়ে সব পরিষ্কার করে নেবেন, কারণ এটা মেইন কথাই হচ্ছে জীবাণু। বুঝতে পারছেন কি? তো এটা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাই। এরপরে আপনাদেরকে দেখাবো আমার এখান থেকে মুরগি নিয়ে যায়, যেটা সাইডে রাখছি, সেই মুরগিগুলোর রেজাল্ট। ওখানে দেখো, মলের কাছে দেখো, স্প্রে করা দেখো। এই মল, সবুজ মল কোনোভাবে যেন আপনার মুরগির আশেপাশে না থাকে, সেটা সুস্থ হোক আর অসুস্থ হোক। মানে এই রোগ হইলে সবুজ মলের কোনো কোনাকুনি কোনো কিছু না থাকে। আর জীবাণুনাশক দিয়ে ধোয়ার কারণটা কি? কারণ হচ্ছে বাই চান্স কোনো জায়গায় সিটে গিয়ে পড়ছে, হ্যাঁ, সেটাও যেন এই জীবাণুনাশকের মাধ্যমে সেই জীবাণুটা যেন নষ্ট হয়ে যায়। আর এই যে শুধু একে জীবাণুনাশক দিলাম এরকম ব্যাপার না, এই যে খাঁচার মধ্যে আশেপাশে ওর পা, হ্যাঁ, বডি, ওকে পুরাটা একেবারে পুরা যা আছে জীবাণুনাশক দিয়ে চুবাই, একেবারে এই যে দেখতে পাচ্ছেন চুবাই দিলাম। এটা কিন্তু দিনের বেলা গরমের সময় করতে হবে, নতুবা কিন্তু ঠান্ডা লেগে যাবে মুরগির। বুঝতে পারছেন কি? এই যে এই পাশে যে মুরগিগুলো আছে এগুলোকে আপনারা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। ওই এখানে দেখাই, এখানে একটু দেখাই, যে এই জায়গাটা দেখেন, এদেরকে আমি সরাই দিছি আগে খাঁচাটা, হ্যাঁ, এই খাঁচাটা সরাই দিছি দিয়ে এই যে এদের মলগুলো জাস্ট ইজি, খুব কঠিন কোনো কাজ না, কিন্তু অনেকবার করতে হবে, এই হলো বিষয়। যখনই দেখবেন মল তখনই করতে হবে। এখন তো একটু কমাই দিছি করাটা, দিনে 2-3 বার করতেছি। আর যখন বেশি প্রবলেম ছিল, ফার্মে সব মুরগি অসুস্থ ছিল, তখন এটাকে বারবার রিপিট। আর ভিডিওটা লং হচ্ছে, তার মানে এই না যে আপনারা কেউ আমার কাছে মনে হয় যে বিরক্ত হচ্ছেন, এরকম আমার কাছে মনে হচ্ছে না। কারণ যারা শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিও বানানো, কেউ না দেখলে আমার কিছু করার নাই। কারণ হচ্ছে আমাকে আমার সঠিক ইনফরমেশন দিতেই হবে। এই যে এই জায়গাটা পরিষ্কার করতে আর কতটুকু সময় লাগতেছে, বুঝতে পারছেন কি বিষয়টা? পরিষ্কার হয়ে গেল কিন্তু। আরে খাবার নষ্ট করছে কালকে প্রচুর, দেখতেছি তো ফেলাইছে খাবার এখানে, দেখতে পাচ্ছেন ক্লিয়ার কতক্ষণ সময় লাগলো। কিন্তু এতটুকুর জন্য আসলে বড় প্রবলেমের হাত থেকে বাঁচার সম্ভাবনা আছে। আর এটা যখন পরিষ্কার করবেন তখন পুরো ঘরের আনাচে কানাচে যেখানে মল নাই সেই জায়গাটাও পানি দিয়ে ধুয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে, এই জীবাণুনাশকের পানি দিয়ে, স্প্রে দিয়ে। আর যখন আপনি ধুবেন তখন দেখবেন মুরগির গায়ে এমনিতে কিছু না কিছু পানি পড়বে, তো এই জন্য জীবাণুনাশক দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, তাতে যেন পড়লেও এই মল না পড়ে, জীবাণুনাশকের পানিটা যাই পড়ে মুরগির গায়ে। আর হচ্ছে এই মুরগির গায়ে সুন্দরভাবে স্প্রে করে দেবেন, একদম চুবড়া স্প্রে, পা, হাত পা সব, এভরিথিং। একেবারে চুবড়ায় ভিজাই দিবেন এদের বডিটা, কোনো জায়গা বাদ নাই আর কি, ঘরে যা আছে সব ভিজবে, এরকম বিষয়। পুরোটা ভিজাই দিবেন ভালোভাবে, উপরে নিচে আশেপাশে যত জায়গা আছে আর কি। আর সবুজ তো কোনো জায়গায় থাকবেই না ভাই, এক কথায় সবুজ থাকবে না ঘরের মধ্যে, মুরগির আশেপাশে সবুজ রং থাকবে না।
পুরোটা ধোয়া হয়ে গেলে আশেপাশে যা এরিয়া আছে আর কি, হ্যাঁ, সব আপনারা পুরা স্প্রে দিয়ে একেবারে ভিজাই দিবেন, মুরগি টুরগি সহ সব একেবারে। আমার কিন্তু এগুলো ধোয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি ভিজাই দিয়েছি, ঠিক আছে, জীবাণুনাশক দিয়ে সুন্দরভাবে ভিজাই দিয়েছি, কোথাও কোনো জার্মসের বংশ না থাকে। আর আমি আপনাদের এত ডিটেলসে দেখানোর কারণ কি, আমি তো চাইলে একটা 3 মিনিটের ভিডিও বানাই আপনাদেরকে বলে দিতে পারতাম যে মুরগি সুস্থ করতে পারতেছি হ্যান ত্যান, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে সুস্থ বলতে গেলে ওই সুস্থ না যে সুস্থ আপনারা মনে করতেছেন বা ওষুধ দিলেই হয়ে যাবে, এই সুস্থ না। হ্যাঁ, এই সুস্থর পেছনে অনেক কাহিনী আছে, যে সুস্থ করতে হলে অনেক খাটাখাটনি করা লাগবে, তবেই গিয়ে আপনি এই মুরগিগুলাকে কোনোভাবে হলেও টেকাইতে পারবেন। আর যেহেতু আমার আর কি মোটামুটি সব বেজ নড়েই গেছে, হ্যাঁ, তো এর জন্য আসলে আমি পরে বুঝতে পারছি অনেক চেষ্টা করে, যদি আগে জানতে পারতাম অনেক 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 মুরগিকে বাঁচাইতে পারতাম আল্লাহ দিলে, হয়তোবা অনেক মুরগি রিকভারি হইতো আমার এখানে। কারণ রিকভারি প্রসেসিং এর জন্য কি করা লাগবে সেটাই বুঝতে পারিনি। আর যেহেতু মুরগি আলাদা করে রাখতে হয়, আমরা জানি মুরগি অসুস্থ হলে আলাদা করে রাখতে হয়, কিন্তু এই রোগের ক্ষেত্রে আলাদার ব্যাপারটা এরকম যে একেবারেই আলাদা, মানে আপনার যদি 20টা মুরগি থাকে 20টা মুরগিকে 20টা খাঁচায় রাখতে হবে, এরকম বিষয়। তবে গিয়ে হয়তো আপনি মুরগি বাঁচানোর একটা লাইনে যাইতে পারেন, নতুবা যদি আপনি সব মুরগিকে এক জায়গায় রাখেন তো ওইটা আমার কাছে মনে হয় না যে কিছু হয়তো হইতে পারে। সেটা আল্লাহ মাহবুব ভালো জানে। আসলে আল্লাহ মাহবুব উনি চাইলে এখানে এর মধ্যে বাসাইতে পারে, মারলে এর মধ্যেই মারতে পারে, সেটা আসলে তার লীলা খেলা। কিন্তু আমি যতটুকু বুঝলাম মানুষ হিসেবে, যে নিজের যতটুকু করার আছে সেটা হচ্ছে যে করণীয় সবগুলোকে। ছোট বাচ্চা তার আলাদা আলাদা করে ঘর দেওয়া যাবে না ওদেরকে, কিন্তু বড় মুরগির কথা বলতেছি আমি। এই যে এই ঘরটায় কিন্তু স্প্রে প্রতিনিয়ত চলে, প্রতিনিয়ত। এখানে কিন্তু জার্মস ছিল, তো এর জন্য আমি জানি। আর এইগুলাতে আস্তে আস্তে মুরগিগুলাকে সেপারেট করে, এই যে আমার হাঁস এখানে আছে, হাঁসকে ভিজাই দিয়ে দেখছেন কি সব আর কি, এখানে সেপারেট করে যে জায়গাগুলো আছে সবগুলা থেকে মুরগি আমি সরানোর পরে আর কি এগুলাকে আমি হচ্ছে প্রসেসিং করব। তো সেগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে প্রসেসিং করতেছি। যেহেতু আমার ক্ষেত্রে আমার জিনিসটা বুঝতে সময় লাগছে, কেউ এই জিনিসটা বুঝায়নি, এর জন্য প্রবলেম হয়েছে। আমি চাই আপনাদের কারোর জন্য কোনো প্রবলেম না হোক, আপনারা আগেই বুঝে যান জিনিসটা কি করতে হবে। বুঝতে পারছেন কি? তো আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। আর মুরগি সরানোর ব্যাপারটা মাথায় রাখতে হবে, মুরগি যত সরাইতে পারবেন, যত সেপারেট করতে পারবেন তত ভালো। আর বিক্রির ক্ষেত্রে বলি, বিক্রির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে মুরগি যদি আপনার বিক্রিযোগ্য মুরগি থাকে, আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমার মানে ওই যে নৈতিকতার জায়গা থেকে আমি বলছিলাম যে আমি আসলে বেচতে পারিনি, যে আসলে আমার এটা হয়েছে আর হচ্ছে 10 জনের যদি হয়ে যায় তো কি হবে, কোনো কোনো উপশম পাচ্ছি না, কোনো ট্রিটমেন্টে কোনো কিছু কাজ করতেছে না। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যেহেতু বুঝলেন জানলেন বা ব্যাপার আপনারা হয়েছেন, আপনারা কিছুটা ট্রিটমেন্ট দিয়ে মুরগি যখন সুস্থ হবে তখন আপনারা বেচতে পারেন। আমিও বিক্রি করছি মুরগি, যখন আপনি বুঝতে পারবেন যে সুস্থ হয়েছে, যে মল সবুজ ছিল এখন এটা ক্ষয় হয়েছে, এখন বিক্রিযোগ্য মতো হয়েছে, তখন আপনারা বিক্রি করতে পারেন। কিংবা বড় মুরগি যদি আপনার একেবারে বিক্রিযোগ্য থাকে, খামারে একটু প্রবলেম দেখা দিচ্ছে, বাকিগুলো সুস্থ আছে, বাকিগুলো আপনারা বেচে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো আপনাদেরকে যে হচ্ছে আপনারা মানে যদি আপনাদের প্যারেন্টস স্টক না হয় আর যদি বুঝতে পারেন যে কোনো প্রবলেম হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব হয় বেচে দিন। দেখতে পাচ্ছেন আমার বাড়ি ও পাশে খামার, ওই জায়গার পাশেই হচ্ছে যে এখানে আমার নার্সারি আর কি। এই নার্সারির মধ্যে একটা ঘর আছে যেখানে আমি এসে ইয়ে করছিলাম, ওই যে যারা বাইরে থেকে মুরগি আমার কাছ থেকে নিত, মানে ওই যে হাট থেকে কিনে দিতাম যাদের জন্য, তাদের মুরগিগুলাকে এখানে রেখে সেপারেট করে আর কি ট্রিটমেন্ট দিয়ে এখানে বিক্রি করার জন্য একটা জায়গা করছিলাম। আর তা বিক্রি করা বলতে তাদের কাছে দেওয়ার জন্য এই জায়গাটা যে আমার এইভাবে কাজে লাগবে সেটা আমি বুঝতে পারিনি। এখানে আমি 3টা মুরগি নিয়ে এসে আলাদা করে রাখছিলাম। আল্লাহর কি কাম, অশেষ রহমত। আসলে এই 3টা মুরগি এই সেপারেশনের জায়গায় আলহামদুলিল্লাহ 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 পুরোপুরি সুস্থ, মানে পুরোপুরি বলতে গেলে পুরোপুরি সুস্থ। এবং এদের ট্রিটমেন্টটা কি দিছিলাম সেটা হচ্ছে জাস্ট শুধু হচ্ছে টাইলোভেট প্লাস। আমি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি, মোটামুটি আপনারা বুঝতে পারবেন এখন থেকে ট্রিটমেন্ট শুরু। এই টাইলোভেট প্লাসের মধ্যে কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে টাইলোসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আর ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। ওষুধের খাপড়িটা আপনাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি পাতাটা। এটা দেওয়ার কারণটা বলি, এটা হচ্ছে যে যখন ফার্স্ট স্টেজে ধরে তখন এদেরকে হালকা একটু ঝিমুনি ছিল, হালকা একটু জ্বরের মতো ছিল, মানে কি বলবো যৎসামান্য। আর একটার আর 2টার হচ্ছে সুস্থ ছিল।
তা আমি টেস্টিং এর জন্য তখন থেকে যদি টেস্ট করতেছি, বললাম এক সাইডে হচ্ছে রানীক্ষেতের ইয়ে চলতেছে, ট্রিটমেন্ট চলতেছে, আরেক সাইডে হচ্ছে আপনার বার্ড ফ্লু ট্রিটমেন্ট চলতেছে, আরেক সাইডে আরেক সাইডে আরেকজনেরটা চলতেছে। তো এই সাইডেও আমি জাস্ট সাধারণ ওষুধ দিয়ে রেখে দিই, আল্লাহর নাম করে রেখে দিই, আল্লাহ ভরসা। তো সেই ওষুধটা আমি এদেরকে খাওয়াই, আর বাইরে রোদে দিনের বেলা করে রোদে রাখার ব্যবস্থা করতাম, এই জিনিসটা করতাম। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে রেজাল্টটা হচ্ছে যে অসুস্থটা 2 দিন পরে সুস্থ হয়ে গেছে, আর বাকি 2টা হচ্ছে অটোমেটিক এটা সুস্থই। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যদি অসুস্থ হয়ে যায় খামারে, মুরগিগুলোকে যদি শিফটিং করতে পারেন কোনো জায়গায়, তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা একটা বেটার রেজাল্ট পাওয়ার কোনো চান্স আছে। আর সেটা হচ্ছে যে সাধারণ ওষুধে। আর বাকি বাকি যে ওষুধগুলা খাওয়াইছি প্রথম থেকে, প্রথমত তো আমার সব মুরগিকে আমি বাড়িতে যখন ছিল তখন ওই সেম টাইলোডক্স প্লাস খাওয়াইছিলাম, প্রথম প্রথম যখন প্রবলেম মনে হয় তখনই খাওয়াইছি। তো তখন টাইলো টাইলোভেট আর হচ্ছে আপনার ডক্সিসাইক্লিন, এই 2 গ্রুপের ওষুধ। তারপরে আরেকটা দিছিলাম হচ্ছে জিকোটিল, মানে টিলমাইসিন গ্রুপের ওষুধ, ওটা ড্রপ পাওয়া যায়, এটা খাওয়াই দিছিলাম। ওটা সাধারণ এমনি জ্বর হলে ভালোই মোটামুটি কাজ করে, হ্যাঁ। তো ওটা খাওয়াই দিছিলাম, দিয়ে দেখলাম যে কোনো ট্রিটমেন্টের কোনো রেজাল্ট আসতেছে না। তারপরে যেটা অসুস্থ হয়েছে সেটাকে সিপ্রোফ্লক্সাসিন আর হচ্ছে কয়েকটা ওষুধ ছিল যেগুলো বাড়িতে এমনিতে সাধারণ চলে, মানে এমনিতে যেগুলো ইউজ করা হয়, কয়েকটা ওষুধ ছিল যেগুলোর নাম আমি বলতেছি না, কারণ অনেকে মনে করবে এটা ট্রিটমেন্ট মনে হয়, এটা ট্রিটমেন্ট না, এটা আমি খাওয়াইছিলাম, কোনো কাজ হয় না। পরে আরো কয়েকটা অ্যান্টিবায়োটিকের গ্রুপ নিয়ে আসলাম যেগুলা খাওয়াইলাম, হ্যাঁ, তো কাজ হয় না, কাজ হয় না। পরে হচ্ছে আমি বেশিক্ষণ দেরি করিনি, 2 দিন পরই চলে গেলাম হচ্ছে আমার লোকাল একটা ডাক্তারের কাছে সন্ধ্যাবেলা। এখানে বসি, ভালো লাগতেছে না দাঁড়িয়ে থাকতে। তো সন্ধ্যাবেলা গেলাম, তো ওখানে যাই, উনি আমাকে বলল যে হচ্ছে জিলিয়ান ভেট নিয়ে যান, হ্যাঁ, আর হচ্ছে এই নিউঅক্সেল 50, কি নিউরক্সেল 50, আর দিছিল একটা কি জানি ওষুধ। তো ওই ওষুধগুলো আমি নিয়ে আসার পরে খাওয়াইনি, না খাওয়াই যেটা করছি সেটা হচ্ছে যে যেহেতু রাতের বেলা, এক রাতের ব্যাপার, থাক এক রাত, আমি পরদিন দেখবো, পরদিন চলে যাই হচ্ছে আমি এই প্রাণী সম্পদ অফিসে, যাই হচ্ছে এই ট্রিটমেন্টটা নিয়ে আসি, স্যারকে দেখাই, মুরগি একটা হাতে করে নিয়ে যাই, কিন্তু স্যার মুরগি কাটে না, কারণ বলে হয়তো বার্ড ফ্লু বা কোনো প্রবলেম হতে পারে, এটা কাটলে এলাকায় প্রবলেম হবে, তো আপনি বাড়ি নিয়ে যান, নিজে কাটে আমাকে হচ্ছে জানায়েন। আমি কাটছি কিন্তু ওনাকে জানাইনি, কারণ উনি দিচ্ছে হচ্ছে রানীক্ষেতের ট্রিটমেন্ট, আমি আর ওনার সাথে যোগাযোগ করিনি, কারণ ততক্ষণে আমার কাছে হচ্ছে বার্ড ফ্লুর কিছু ট্রিটমেন্ট আসছিল হাতে আরেকজনের কাছে। তো এই ট্রিটমেন্টগুলো 3 দিন যাবত খাওয়াইছে। এর মধ্যে আরো বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, শাকিল ফার্মিং ভাই আছে, আমি বলছিলাম ওনার সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলছিল যে এইগুলা আছে এইগুলার সাথে আপনি জেন্টামাইসিনটা অ্যাড করে দেন, এবং জেন্টামাইসিন যে হচ্ছে ইনজেকশন আছে সেটা আপনি মাংসে পুশ করে দেন একেবারে করে। আরো বেশ কয়েকজন পরামর্শ দিয়েছিল, তো ওনার কথা বলার কারণে আপনারা অনেকে দেখছেন। তো আমি ওষুধ খাওয়াইলাম, 3 দিন হচ্ছে ওদেরকে ট্রিটমেন্ট করলাম, জেন্টামাইসিন ওষুধ খাওয়ালাম, এত ভগর ভগর কেন করতেছি পরে বুঝবেন। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে ওদেরকে ইনজেকশন দিলাম, ইনজেকশন পুশ করি, কোনোটাতেই কোনো প্রকার কোনো রেজাল্ট নেই, কোনো প্রকার। বরং আমার যে আগে 1টা 2টা করে মুরগি অসুস্থ হইতেছিল, বাকিগুলো সুস্থ ছিল, সেগুলো 3 দিন পরে যেটা হলো সব মুরগি মোটামুটি একসাথে এফেক্টেড হয়ে গেল, এরকম মনে হচ্ছে, মানে অনেক মুরগি এফেক্টেড। তো আমি ওই জেন্টামাইসিন ফুরাই গেছে, এটা কিনতে গেছি একটা দোকানে। তো দোকানে যে এক কোম্পানির যে এই প্রেসক্রিপশনটা দেয় আমাকে, আমি দেখাইছিলাম আপনাদেরকে, আমি এগুলো কোনোটাই দিচ্ছি না, কারণ আছে, দেখাচ্ছি না আপনাদেরকে ভালোভাবে। তো ওখানে আমাকে বলছিল যে ফ্লোরোফেনিকল গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক আপনাকে দিলাম, নভোফ্লোর, ওইটা খাওয়াবেন। আবার নিউএক্সেল 50 থাকলো, জিলিয়ান ভেট থাকলো, আর ওখানে দিলাম হচ্ছে লাইসোভেট আর ফ্রাসি 12। তো লাইসো প্লাস উনি দিছিল, আর ফ্রাসি 12। তো আমি বললাম ভাই এটা কিসের জন্য? তো বলতেছে ভাই আপনি মুরগির খামারে মেবি বার্ড ফ্লু হয়েছে, তো বার্ড ফ্লু হলে কোনো ট্রিটমেন্ট নাই, আপনি এগুলো নিয়ে যে খাওয়াইতে পারেন। তো যেদিন এই ট্রিটমেন্টটা দেয় সেদিনই কিন্তু এই কালো মুরগিটা হচ্ছে আমি শনাক্ত করি, মনে করছি। তো ওইটাকে নিয়ে এসে এই ওষুধগুলো আমি এমনিতে গুলাই সিরিঞ্জে করে খাওয়াই দিই না। আর একদিন আগে মানে কালো মুরগিটা শনাক্ত করছিলাম, একদিন কি 2 দিন আগে, মানে সেদিন কালো মুরগিটা এফেক্টেড, ফুল এফেক্টেড বুঝতে পারছি। তো সেদিন আমি হচ্ছে ওকে এই ওষুধগুলো এসে প্রথমেই খাওয়াই দিই ইঞ্জেকশন করে। আর তো তার আগে যেগুলো ছিল সবগুলোকে ওই আগের যে প্রেসক্রিপশন ছিল জেন্টামাইসিন দিয়ে, সেগুলো খাওয়াচ্ছিলাম ইঞ্জেকশন। তো ওগুলা খাওয়ানোর আর অন্য বাকি মুরগিগুলোকে জেন্টামাইসিন দিয়ে চলতেছিল পানি বা ভিতরে। তো আমি যেগুলো এফেক্টেড সেগুলোকে তখন প্রথমে এসে যখন হচ্ছে এই নভোফ্লোর দিয়ে দেই, মানে আর কি ফ্লোরোফেনিকল দিয়ে দেই, তারপরে ওই কিছুটা মনে হচ্ছিল যেগুলো অসুস্থ সেগুলো রিকভারি করতেছে, এরকম হচ্ছে, মানে কিছুটা, মানে যেখানে আমার জেন্টামাইসিন খাওয়ানোর পরে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পরে মুরগি মারা যাচ্ছিল, সেখানে এই ফ্লোরোফেনিকল দেওয়ার পরে 1 দিন 2 দিন পরে মুরগি মারা যাচ্ছিল। ব্যাপারটা বুঝেন, কিন্তু আমি কিন্তু বলিনি ভালো হয়েছে, মানে 1 দিন 2 দিন পরে মুরগিটা মারা যাচ্ছিল। তো মানে 2 দিন 3 দিন সার্ভাইভ করতেছিল, 2 দিন 3 দিন সার্ভাইভ করতেছিল। তো আমি যখন এই ফ্লোরোফেনিকলের দাম হচ্ছে 760 টাকা না কয় টাকা দাম ভাই,
আর বাকি অলরেডি এদিকে 4000 কি 5000 টাকার ওষুধ খাওয়ানো হয়ে গেছে আমার মুরগিকে। আর এত অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরেও মানে মানে এইগুলাই বাকি তো আগে খাওয়াইছি, ওগুলো বাদ এগুলাই 5-6 হাজার টাকা খাওয়ানো হয়েছে। তো বাকি এতগুলো অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরেও আমার মুরগির কোনো রেজাল্ট নাই। তো তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে আর পারতেছি না, হাল ছেড়ে দিলাম। হাল ছেড়ে দিয়ে বাড়িতে যা ছিল মানে যে অ্যান্টিবায়োটিক, আমার মুরগি তো সব মরে যাচ্ছে। আমি ওষুধ রেখে কি করবো, কাটা ওষুধ খাওয়াই লাভ আছে? আমি সব যদি খাওয়া শুরু করি আবার আমাকে ধুয়ে মুছে পাকলায় সব করতে হবে। তো এর মধ্যে আপনারা যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্ট অনুযায়ী যে গাছগুলো করছিলাম, আর আপনাদেরকে ধন্যবাদ দিলাম, ছোট হয়ে যাবো আসলে। আমি নিজের মাথায় অনেক কিছু আসতেছিল না, বিপদের মুহূর্তে অনেক কিছু আসে না মাথায়, এটাই স্বাভাবিক। তো আপনারা বলছিলেন কেউ মুরগি সরান, তো তাদের কথা মতো কিছু মুরগি সরাইছি। কেউ বলছেন মুরগি উপরে তুলে দেন, মুরগি উপরে তুলছে। কেউ বলছেন পরিষ্কার করেন, পরিষ্কার করছি। কেউ বলছে ভাই আদা হলুদ রস এগুলা খাওয়ান, তো সেগুলো কিন্তু মুরগিকে খাওয়াইনি, মানে দু একজনকে খাওয়াইছি, কোনো রেজাল্ট পাইনি। কিন্তু হাসে যায় কিন্তু কাজে দিছে ভাই, এটা কিন্তু আমি স্বীকার করতেছি। আবার হচ্ছে এই যে আমাকে অনেকজন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিছেন, আমি সবার ট্রিটমেন্ট ফলো করার চেষ্টা করছি। তো আমার বাড়িতে ছিল হচ্ছে চলেন আপনাদের ওইদিকে যে ওষুধ দেখাই আর বলি, আসলে আপনারা তাহলে বুঝতে পারবেন একটু। মানে ফার্মারের ভিতর ঢুকে এখানে বললে যদি মেন জায়গায় চলে আসছে আপনাদেরকে, এখন আপনারা বুঝতে পারবেন। চলেন। তো এই ওষুধগুলো যখন কাজ করতেছিল না বা আমি যখন রেজাল্ট পাইনি বা কিছুটা পাইলেও কোনো ভালো সেরকম সাড়া পাচ্ছিলাম, তখন একেবারে হাল ছেড়ে দিছিলাম বললাম। তারপরে এই যে দেখেন প্যাকেট দেখেন, এগুলা বাদ দিয়েও আরো অনেক ওষুধ আছে যেগুলো আমি ফেলাই দিছি, সব খাওয়ানো সারা, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তাহলে আমার বাড়িতে ছিল হচ্ছে এই যে এটা, বাড়িতেই ছিল, এটা আমি ছোট বাচ্চাকে খাওয়াতাম, অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের এই যে এই ওষুধটা অ্যান্ড্রোটেন। আপনারা একটু ভালোভাবে দেখে নিতে পারেন, ছবি তুলে নিতে পারেন। আমি একটু দাঁড়াইলাম, এই ওষুধটা ছিল আমার কাছে, এটা আমি বাচ্চাকে ব্রুডিং এর ক্ষেত্রে ইউজ করতাম, অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের। এটা তখন আমি দেইনি, যে ছোট বাচ্চাকে ইউজ করতাম। এখন আমি বড় মুরগিকে ভালো ভালো অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না, এটা খাওয়াই কি করব। এটার দাম হচ্ছে 200 সামথিং, আর 240 টাকা এমআরপি লেখা আছে, মেবি 180 টাকা কি 200 টাকা নিছিল, অনেক আগে কিনছিলাম তো ভুলে গেছি। আর যেখানে আমি 700 750 1000 1500 টাকা দামের অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, কোনো রেজাল্ট পাচ্ছি না। তো কি করবো, তখন লাস্টে যখন কোনো কিছু নাই আর টাকাই খরচ করবো না এর পিছনে, মুরগি সব হয়তো মরে গেলে মরে যাক, আমার হয়তো আর কিছু করার তো নাই এখন এখানে, এরকম একটা ব্যবস্থা। তখন আমি এই অ্যান্ড্রোফ্লক্সাসিন ছিল বাড়িতে, অ্যান্ড্রোফ্লক্সাসিন দিছিলাম ডাবল মাত্রায়, মানে 1 লিটারে 2 গ্রাম। মনের ভাই কি বলবো, মানে মন ভেঙে গেছে যেদিন আমার রোমিও মরে গেছে ভাই, আমি সারা রাত কাঁদছি, এরকম একটা বিষয়। আমার রোমিও যেদিন মরে যায় তারপর থেকে আপনারা দেখছেন আমি মানে একেবারেই মন মন থেকে ভেঙে পড়ছি, ওটাকে এত ভালোবাসতাম আমি ওই বদমাসটা। মানে ও সারাদিন বদমাশি করতো, আমি সারাদিন দেখতাম, সারাদিন মজা লাগতো, এরকম বিষয়। তো এইটা খাওয়াইছি, তার সাথে দিছিলাম হচ্ছে এই যে ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সি ভেট, হ্যাঁ এটা দিছিলাম। যখন এটা ফুরাই গেছে, এটাও ওভারডোজ দিছি, যখন ফুরাই গেছে তখন এই যে টাইলোডক্স যেটা দেখছেন আপনারা, এই যে এটা এই ওষুধটা, এই যে যেটার কথা বললাম আপনাদেরকে, হ্যাঁ এই যে এটার মধ্যে আছে হচ্ছে কি কি আছে সেটা বলি। ডক্সিসাইক্লিন আছে 250 গ্রাম, আর টাইলোসিন কি টার্টেট, মানে টাইলোসিন আর কি, টাইলোসিন গ্রুপ অ্যান্টিবায়োটিক 200 গ্রাম, এখানে এটার মধ্যে আছে আর কি। হ্যাঁ এইটা এটার সাথে দিছি, বা ডক্সিসাইক্লিন যে কোনো একটা আপনারা দিতে পারেন, এইটা দিতে পারেন। তার সাথে দিছি হচ্ছে নাপা, মানে এইচ প্লাস ছিল কিছু বাড়িতে পুরাতন, আর নাপা 3-4টা আর কি, মানে গুলাই দিছি, এটা অত কাউন্ট করিনি, 4-5টা দিয়ে দিছি নাপা, এই দিছিলাম। আর হচ্ছে এই যে এটা ছিল হচ্ছে এই যে নাপা এক্সট্রা ছিল এখানে আমার, এই নাপা এক্সট্রা দিছি। আর হচ্ছে কয়েকটা ইমোটিল পড়ে ছিল শেষ পর্যন্ত, জানি না কোনটায় কাজ করছে আর কি, ইমোটিল কয়েকটা ছিল, পাতলা পায়খানা হইলে দিতাম আর কি আমি। তো এটা দিয়ে দিছিলাম কয়েকটা, একদিনই দিছি, তারপর আর দিতে পারিনি, মানে একবেলা যেহেতু যা ছিল আর কি খামার ক্লিয়ার করে দিব। তার সাথে দিছি হচ্ছে এই যে নিউরাক্সেল 50, একটা নতুন কিনে নিয়ে এসেছিল, কয়েকদিন ইউজ করছে ওটার সাথে, তারপর দেওয়া হয়নি, এটা এই ওষুধটা দিছিলাম। হ্যাঁ মানে 5 মিশালি একটা ওষুধ, জানি না এটার মধ্যে কি কাজ হবে না হবে, আমি তাও বলতে পারবো না। ঝড়ে বক পড়ছে, ফকিরের কেরামতে পারছে, এরকম একটা বিষয়। তার সাথে হচ্ছে রেনা সি, দেখছেন কি রেনা সি, অথবা হচ্ছে আপনারা ওই যে বললাম লাইসোভেট অথবা লাইসো প্লাস, এরকম টাইপের যেগুলো আর কি ওর বডির যে ডিহাইড্রেশনটা বা পানি যে চলে যাচ্ছে, পানিটা যেন আটকায় থাকে। হ্যাঁ এরকম একটা বিষয়, যে লাইসো প্লাস আমার কাছে ছিল, যে কি মুরা প্লাস, এটা খাওয়াইছি, এটা দিছিলাম। হ্যাঁ মুরা প্লাস আপনারা দেখেন, সব দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার, এটা দিছিলাম। মানে যে কোনো একটা আপনার লাইসোভেট, রেনাসি অথবা হচ্ছে মুরা প্লাস দিতে পারেন। তার সাথে যে হেপটনিক পড়েছিল আর কি ওষুধ, এগুলো হেপটনিক অথবা মানে হেপটনিক মানে হচ্ছে আপনার এটা লিভার টনিক। হ্যাঁ আর এই যে আরেকটা দিছিলাম হচ্ছে নেফ্রো কেয়ার, হ্যাঁ অথবা নেফ্রন কেয়ার, যে কোনো একটা, দুইটা যে কোনো একটা যেটা ছিল আর কি, যতটুকু ছিল অতটুকু দিছি, এর বাইরে আর দিন আমার কাছে যা ছিল আর কি, এই অনুযায়ী দিছি।
আর প্রথম দিন দিছিলাম এটার সাথে, যেহেতু সবই অ্যান্টিবায়োটিক মেশাচ্ছি, তার সাথে আমার কাছে কিছু পড়েছিল অ্যান্টিবায়োটিক, বাচ্চাদেরকে খাওয়াইতাম। এই যে এই সেফা ওয়ান, হ্যাঁ এই ওষুধটা খুব চলে আর কি বাচ্চাদের বোর্ডিং এ, অল্প ছিল একটু, ওইটা একদিন দিছিলাম মনে হয়, একদিন ছিল এই আর কি। প্রথম দিন একটু ডোজ বেশি ছিল, তারপরের দিন সব ফুরাই গেছিল, তারপরের দিন শুধুমাত্র ওই যে ওইগুলাই দিছিলাম। আর তারপরে এই যে আপনারা দেখেন, আমি বলছিলাম না যে কত প্যাকেট খাওয়াইছে, যে জিলিয়ান ভেট প্যাকেট, এগুলো খাওয়াই 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 আর কি আগে খাওয়াইছিলাম। কোনটাই যে কাজ করছে এটা এখন বলার আগে বলতে হবে যে হচ্ছে আমি কি কি করছি, নতুবা আপনারা বুঝতে পারবেন না, তাহলে মনে হবে যে হয়তোবা ভাই ফাউল বকতেছে আর কি। হ্যাঁ, আর হচ্ছে এখানে আমি সব কাগজ ফেলাই দেওয়ার জন্য রাখছিলাম। ও আরেকটা দিছিলাম, ফ্রাসি 12, এতে সব কাটা ফ্রাসি 12 মাথার পাতা, এই যে ফ্রাসি 12 যা ছিল আর কি, ফ্রাসি 12 এটা আপনারা খাওয়াই দেবেন। ফ্রাসি 12 খুবই ভালো কাজ করে। ফ্রাসি 12 শুধু এটার না, ফ্রাসি 12 খাওয়াই হচ্ছে যদি কখনো বসন্ত হয় না, বসন্ত হইলে ফ্রাসি 12 আর এসি ভেট এটা খাওয়াই। আর হচ্ছে আপনার ওই মাথার উপরে মুখের উপরে চারিদিকে যেখানে যেখানে বেড়ায় সেখানে সেখানে ভায়োডিন দিলে ঠিক হয়ে যায়। তো ফ্রাসি 12টা খুব ভালো কাজ করে। ফ্রাসি 12 যতটুকু ছিল অতটুকুই দিছি। তো এটা দিছিলাম, দেওয়ার পরে আর কি শাওন আমাকে বলতেছে পরের দিন, যেহেতু ক্যামেরার যে পিছনে আছে শাওন, মনে আছে, শাওন আমাকে বলতেছে ভাই মুরগি মরা কি থামে গেল নাকি, মুরগি কি অসুস্থ হওয়া বন্ধ হয়ে গেল নাকি? আমি বলছি না গো, এত অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে, কোনো রেজাল্ট তো নাই। আমার আর কোনো তাকানির টাইম নাই, দেখছি বাচ্চাগুলো অনেকটা ঝরঝরা হয়ে গেছে, বড় মুরগি অনেকটা ঝরঝরা লাগতেছে, মানে যেগুলা ভিতরে ভিতরে ছিল, যেখানে প্রতিদিন মুরগি মরতেছিল 1 বস্তা, সেখানে মুরগি মরার সংখ্যা কমে গেছে। আমার কাছে মনে হইলো মেবি এই ওষুধটা কাজ করতেছে, অথবা আমি এটা বলার কারণ কি, অথবা এই যে আগে যে ফ্লোর খাওয়াইছি, মানে হচ্ছে আপনার ওই যে কি বলে ফ্লোরোফেনিকল গ্রুপের অ্যান্টিবায়োটিক এগুলো তো কাজ করতে সময় লাগে, এগুলার হয়তোবা সাইড ইফেক্ট বা এগুলার ইফেক্টেড হয়তোবা কাজ করছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমি পরবর্তীতে ওই যে কালো মুরগিটাকে এক্সপ্লেন, আমি কিন্তু বলছিলাম যে আপনারা একটু সময় দেন আমাকে, আমি আপনাকে ক্লিয়ার করে বলতে পারবো তাইলে। পরবর্তীতে আমি ওই নভোপ্লটটা খাওয়ানোর সুযোগ পাইনি, মানে ওই 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 ধরনের কোনো ওষুধ খাওয়ানোর সুযোগ পাইনি, যদি আমার কাছে টাকা ছিল না ওইসব কেনার জন্য, ফার্মের যে আমার বাজেট আর কি, আমি বাজেট ছাড়া কাজ করি না, কারণ একটা আমার কাছে অগাধ টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা, কিন্তু আমি চিন্তা করি, মনে করেন আমার কাছে 1 কোটি টাকা থাকুক, কিন্তু আমি চিন্তা করি হচ্ছে ওই একজন সামান্য ক্ষুদ্র ব্যক্তি হিসাবে নিজেকে। তো যে আসলে একজন ছোট করে শুরু করে, তার কাছে এরকম 2-5 লাখ টাকা খরচ করার মতো অ্যাবিলিটিস থাকে না ওষুধের পিছনে। তা আমিও এর জন্য এই ওষুধের পিছনে যতটুকু না হলেই না বাজেট ও পর্যন্ত খরচ করছি। বাকি যদি আপনাদেরকে লাখ লাখ টাকার ওষুধ খাওয়ায়ও আমি ট্রিটমেন্ট করে ভালো করে বলতাম, তা আপনারা হয়তো বা বিশ্বাস করতেন। আর মিডিয়া এমন একটা জগৎ, আমি যা দেখাবো আপনারা তাই বিশ্বাস করতে বাধ্য, নতুবা তো কোনো আপনাদের যাচাই করার কোনো অপশন নেই। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে যাচাই করার অপশন নেই, আমি যা বলতেছি তাই। আমি চাইলে মিথ্যা কথা বললে আমি মিথ্যা কথা বলতে পারতাম, অনেক মিথ্যা কথা বলতে পারতাম। তো এই হলো বিষয়। তো এখানে আমি পরবর্তীতে যে জিনিসগুলো আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি কোনো অসুখ হয় এই ধরনের, তাহলে প্রথমে যে জিনিসগুলো করবেন আমি সবগুলোই দেখাবো আপনাদেরকে। যে জিনিসগুলো করবেন সেটা হচ্ছে, প্রথমেই আপনারা চেষ্টা করবেন এই অ্যান্টিবায়োটিকটাকে ইউজ করার জন্য, অ্যান্ড্রোফ্লক্সাসিন, ঠিক আছে? অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্ড্রোটেন বা যে কোনো অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, মানে আমার কাছে মনে হয়েছে, এটা আমি ডাক্তার হিসেবে বলতেছি না, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি, করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ আমাকে দায়ভার দিয়েন না যে ভাই আপনার পরামর্শে মুরগি মরে গেছে। ভাই আমি বলতেছি ভাই মুরগি মরতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু রেজাল্টটা কিছু পাওয়া যেতে পারে। আপনার অ্যান্ড্রোফ্লক্সাসিন দিবেন, তার পাশাপাশি ডক্সিসাইক্লিন দিবেন, ঠিক আছে? ডক্সিসাইক্লিন দিবেন, তার সাথে দিবেন হচ্ছে নিউঅক্সেল, এই যে কি নিউরোমাইসিন সালফেট, হ্যাঁ নিউরোমাইসিন সালফেট 50%, রেনাসি কিংবা হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা, মানে ওই যে লাইসোবেট, যে কোনো একটা, রেনাসি অথবা লাইসোবেট। তার সাথে দিবেন হচ্ছে প্যারাসিটামল, যে কোনো মানুষের প্যারাসিটামল দিতে পারেন, অথবা ওষুধও পাওয়া যায় প্যারাসিটামল, যে কোনো প্যারাসিটামল। আর যদি পারেন তাহলে ফ্রাসি, না পারলে নাই, টেনশন নাই, ফ্রাসি। এইগুলা দিয়ে আগে দেখবেন ছাড়তেছে কিনা। যদি না সারে তাহলে তার সাথে এই যে সেফা ওয়ান, আমি যেগুলো খাওয়াইছিলাম আর কি সেগুলোই বলতেছি, সেফা ওয়ান, আর হচ্ছে যে কি বলে লিভার টনিক অথবা কিডনি টনিক, যে কোনো একটা আর কি ইউজ করতে পারেন। আর আমার কাছে বেঁচে ছিল হচ্ছে এই যে 2+, পেটের সবকিছু ঠিকঠাক করার জন্য 2+ ছিল, খাওয়াই দিছি ভাই। তারপরে এখানে ছিল হচ্ছে এখানে লিভোম্যাক্স, লিভোফ্লক্সাসিন অল্প একটু ছিল, খাওয়াই দিছি, মানে কোনটায় কাজ করবে আগে খাওয়াই দিছি। তারপরে এই যে ডক্সিসাইক্লিনের পাতা ছিল আমার কাছে, যে ডক্সি এভিডের পাতা ছিল, সব খাওয়াই দিছি। তারপরে এখানে আমি কিন্তু অলরেডি এই যে এটিভেট ছিল, হ্যাঁ খাওয়াই দিছি, এগুলা সব খাওয়াই দেওয়া কমপ্লিট।
মানে যা ছিল ক্লিয়ার করে দিছি। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা বলতে পারেন যে অ্যাকচুয়াল তাইলে কি ওষুধ করবো। অ্যাকচুয়ালি যেটা বললাম, আপনারা প্রথমত দিবেন হচ্ছে এন্ডোফ্লক্সাসিন, তারপরে দিবেন হচ্ছে প্যারাসিটামল, তারপরে দিবেন হচ্ছে এর সাথে কোনো, মানে আমি সহজ ভাষায় বলতে পারি, এন্ডোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক। তারপরে আপনারা তার সাথে দিবেন হচ্ছে ওর বডির যেন না, মানে মানে মল যে ত্যাগ করতেছে, পানি ত্যাগ করতেছে, এটা যেন কোনোভাবে ওর ডিহাইড্রেট না হয়, এর জন্য ভিটামিন সি, স্যালাইন কিংবা হচ্ছে আপনার লাইসোবেট যে কোনো একটা দিতে পারেন। তার সাথে দিবেন হচ্ছে ওর একটা কিডনি বা লিভার টনিক যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন। তার সাথে দিবেন হচ্ছে আপনারা এই যে নিওক্সেলভেট, আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা। আর যদি জিলানভেট সাথে অ্যাড করতে পারেন তাহলে ভালো। জিলানভেট অনেক ভালো কাজ করে মানে ইমিউনিটি শক্তি বাড়ানোর জন্য, তো জিলানভেটটা ইউজ করতে পারেন। আর ফ্রাসি 12, এই ফ্রাসি 12, এই যে ওষুধগুলা বললাম, এগুলা কি আসলেও আদৌ মুরগির ক্ষেত্রে কাজ করবে? ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আমি আগে যে জিনিসগুলো বলছিলাম আপনাদেরকে, খামার পরিষ্কার করা, মুরগিকে সেপারেট করা, মুরগিগুলাকে বাছাই করা, তীক্ষ্ণ চোখ দিয়ে আপনার মুরগি অসুস্থ সেই মুরগিটাকে ফলো করা, ওই মুরগিটাকে বাছাই করে সেপারেট করা, মুরগিটাকে আলাদাভাবে যত্ন নেওয়া, পরিষ্কার করা, আবার হচ্ছে মুরগিগুলাকে খাবার পানি ঠিক টাইম মতো দেওয়া, ততক্ষণ পর্যন্ত না আপনার এই মুরগিগুলার এই ভাইরাসের হাত থেকে আপনি রক্ষা পাচ্ছেন। পুরা খামার ধ্বংস হয়ে যাবে ভাই। আপনার খামার ধ্বংস হলে আমার কিছু যায় আসে না, আমার হয়েছে আমি জানি জ্বালাটা কতখানি। মানে এই যে ভাই, সবকিছু রেডি আমার ভাই। আমার ফার্মে হচ্ছে ওই কি বলে, প্রতি মাসে রেভিনিউ হবে, জেনারেট করার লাইন একটা হয়ে গেছে, রেগুলার উঠতেছে বাচ্চা, এক সাইড থেকে উঠতেছে আর এক সাইডে টাকা আসতেছে, এরকম বিষয়। সেই জায়গায় মানে একদম ফুল পারফেক্ট কমপ্লিট। সেই জায়গায় আরেকটা জিনিস, কপালে না থাকলে, রিজিকে না থাকলে হয় না মানি, তারপরেও ব্যাপার হচ্ছে যে সব রেডি কিন্তু তারপরেও হলো না। আর আপনারা ভ্যাকসিনেশনগুলো করার চেষ্টা করবেন, বিশেষ করে হচ্ছে আপনার ওই কি বলে H5H9 ভ্যাকসিনটা করে ফেলবেন। আমি করতে পারিনি, কারণ হচ্ছে আমার হাট থেকে কেনা মুরগি ছিল, এর জন্য আসলে কোনটাকে কখন H5H9 করবো বলেন, এর জন্য হয়নি। আপনারা চেষ্টা করবেন খামার থেকে মুরগি সংগ্রহ করার জন্য, বা যদি অন্য কোনো আপনারা রানীক্ষেত, গাম্বুরা, তারপর হচ্ছে আপনার বার্ড ফ্লু করে ভ্যাকসিনগুলো করে রাখার চেষ্টা করবেন। আর ভ্যাকসিন করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে কোনোভাবে যেন কোনো এক্সপায়ার ডেট ফেল বা ভ্যাকসিন ফেল কোনো ভ্যাকসিন যেন না আসে, ভ্যাকসিন যেন ভালো থাকে, টাটকা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন, সোজা বাংলা কথায়। আর আমি আমার খামারে যে জিনিসগুলো আগামী দিন থেকে বন্ধ করে দেবো, সেগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে কোনো ভিজিটর অ্যালাউ না আমার ফার্মে। আপনারা যে যা মনে করেন, আমার লস আমি জানি, আপনারা কেউ জানবেন না। আমার ফার্মে কোনো মুরগি আমি বিক্রি করি না অনলাইনে, আপনারা দেখছেন আমি বিক্রি করি না। আর প্লিজ কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না যে হচ্ছে মুরগি কিনে দেন বা পাঠাই দেন। যদি আপনারা কেউ রিকোয়েস্ট করেন বা কারো লাগেই, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আমার সুবিধা মতো মুরগি কিনে আলাদা জায়গায় রেখে, আলাদা জায়গায় সেপারেট করে, কারণ এই জিনিসটা একটা কি বলো ভালোবাসার মতো, তো এই জন্য পারি না, মুখের উপরে বলতেও না করতে পারি না, আলাদা জায়গায় রেখে আলাদাভাবে আপনাদেরকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করব। খামারে আসার কেউ জিদ করবেন না, খামারে আসবেন না কেউ আমার খামারে, কারণ ফার্মে কে কোথায় থেকে কোন জীবাণু নিয়ে আসবেন বলতে পারবো না। আর আমি হচ্ছে আমার ফার্মে, মানে আমার ভালো মুরগি, ভালো জিনিস আপনাদেরকে দেখাইতে ইচ্ছা প্রকাশ করতেছি না। আর যদি দেখাই, এরপরে কখনো দেখাই, তাহলে আপনারা সবাই আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ এগুলা বলবেন, আমিও বলার চেষ্টা করব। বদ নজর আছে, বদ নজর জিনিসটা আমি ফিল করতেছি। আর এই সেক্টরে আসলে এই জিনিসটা খুব বেশি মনের অজান্তেই হয়ে যায়, এটা কিন্তু আপনার কোনো দোষ না, আমি যতটুকু বুঝি, মানে আমার কোনো দোষ না, আমার নিজেরও দোষ না। একটা ভালো জিনিস দেখছি, ইস খুব ভালো জিনিস, এটাই কিন্তু বদনজর, অন্য কিছু না। যে এরকম ভাই অনেক কিছু করে ফেলছে এরকম না, বাকি সুন্দর একটা মুরগি এরকম বিষয়, বাকি সুন্দর একটা গরু, এটাই, এতটুকুই যথেষ্ট। তো এখানে মাশাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে হয়ে যায়। আর আমি নিজেও চেষ্টা করি সবকিছু বলার বা করার, মানে তারপরেও আপনারা আসলে আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন। আর একটা জিনিস, আমার এখন থেকে আমার যুব এগ্রো ইউটিউব চ্যানেলের জন্য একটা দুয়ার খুললাম, সেটা হচ্ছে যে আগে তো সবসময় অল টাইম আমি করতামই, সেটা হচ্ছে যে চেষ্টা করতাম সবকিছু বলার জন্য বা করার জন্য। এখন থেকে যারা মুরগি খামারি আছেন, একচুয়াল দেশি খামারি বা বিদেশি খামারি হোক, যেই খামারি হোক, মুরগি খামারির যদি কোনো প্রবলেম হয়, আমাদের সাথে দিন রাত 24 ঘন্টা SMS দিবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ওষুধের সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আমরা না পারি, ঠিক যেভাবে আমরা আমাদের মুরগির খামারের প্রবলেম সমাধান করেছি আপনাদেরকে সাথে নিয়ে, কারণ সারা বাংলাদেশে কিন্তু হাজার হাজার মানুষ, যাদের এক একজনের এক এক ধরনের এক্সপিরিয়েন্স আছে। তো আপনার খামারে কোনো প্রবলেম হলে আমাদের কাছে ভিডিও করে পাঠিয়ে দিবেন, আমরা যদি না পারি সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেবো, আপনি সেখান থেকে কমেন্ট থেকে বা বিভিন্ন জায়গাতে দেখবেন অনেক, আপনারাও চেষ্টা করবেন, অনেকেই অনেক ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, এবং সেই পরামর্শগুলো সেখান থেকে নিয়ে আপনি আপনার খামারে কাজে লাগাতে পারবেন। মানে আমি এই একটা সার্ভিস চালু করলাম, আমার আরেকটা সার্ভিস আর কি, আমি মন থেকে যেগুলো করি সেটা হচ্ছে যে আমি এবং আমার মামা শিমুল মামা, ছোট মামা দেখছেন আপনারা, এই দুজন মিলে গোটা এলাকায় যেখানেই
ছাগলের বাচ্চা আটকায় যায়, মানে ছাগলের বাচ্চা হইতে পারে না, আমরা সেই বাচ্চাগুলা ফ্রিতেই, কোনোদিন তো টাকা নিয়ে নিই, আল্লাহর মতো যেন কোনো টাকা না নেওয়া লাগে কোনোদিন এই চিকিৎসার ক্ষেত্রে। সবারই বাচ্চা আমরা রাত 3টা হোক 2টা হোক 1টা হোক, এটা কখনো আমি দেখাইও নি, বলিও না, কারণ আমার বলার প্রয়োজন না, তো বলতেছি আজকে। কারণ হচ্ছে যে আজকে প্রথম শুনতেছেন হয়তো আপনারা, এই জিনিসটা আমি আমার এলাকায় করি। 500-600 বাচ্চা আমাদের ডেলিভারি করা হয়ে গেছে, আমি আর আমার মামা। কারণ একটা খামারির সর্বোচ্চ স্বপ্ন থাকে, মানে কি বলবো, শেষ ইয়েটা মানে কি বলবো, একজন ছাগল খামারির যে বাচ্চাটা হবে, এই বাচ্চাটা ডেলিভারি হবে, বাচ্চাটা সুস্থ হবে, সেই বাচ্চাটা বিক্রি করব। তো তার আগে থাকে হচ্ছে 6 মাস 10 মাসের খাটনি। বাচ্চা ছাগলটা যেদিন থেকে প্রেগনেন্ট হয়েছে তারপর থেকে তাকে খাওয়ানো থেকে শুরু করে তার আগে কিছু সময় যায়, সবকিছু মিলে লাস্টের ফলাফলের দিন যদি রেজাল্ট শূন্য হয়ে যায়, সেটা কি কষ্ট আমি জানি। আমি একজন ব্যর্থ ছাগল খামারি, আমার 10 লাখ টাকার মতো ছাগল খামারি লস গেছে, আমি জানি। সেদিন থেকে আমি নিয়ত করছি যে কারো খামারে, যেখানে হোক, খামার হোক আর বাড়ি হোক, ছাগলের বাচ্চা আটকায় যাবে, আমার কাছে যদি কোনোভাবে খল আসে আমি তার কাছে চলে যাবো, সে যেটা রাত 3টা হোক আর 10টা হোক। আজকেও আমি বললাম, কারো মুরগির খামারে কোনো প্রবলেম হয়েছে, আমার কাছে যদি আমি না পারি, আমার কাছে একটা ভিডিও করে দেবেন সুন্দর করে, আপনার চেষ্টা করবেন ডিটেলসটা দেওয়ার জন্য, আমি চেষ্টা করব সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দিয়ে দেওয়ার জন্য। এবং আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা ওইখানে কমেন্ট করে তাকে কি পরামর্শ বা কি গাইডলাইন সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর গাইডলাইন্স যিনি রিসিভ করবেন তার ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে, সবার গাইডলাইন্স রিসিভ করেও লাভ হবে না, কিছু কিছু করে চেষ্টা করতে হবে কোনটা কোনটা ভালো পরামর্শ সেটা হচ্ছে নেওয়ার জন্য, আপনার সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ যায়, আপনার খামারে কি প্রবলেম সেটা বুঝে পরামর্শটা নেওয়ার জন্য। আর আমার খামারে বিপর্যয়ের আরো একটা বড় কারণ, সেটা হচ্ছে যে আমার খামার আমি 5-7 দিন 10 দিন ম্যানেজমেন্ট করতে পারিনি। সে সময় বাড়িতে লোক, আমার অনেক কাজ, বাড়িতে লোক জমা শর্ট, আমার বাবা সবকিছু ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি, বা সেটাকে উনি আমার চেয়ে অনেক বেশি শ্রম দিছে, কিন্তু হচ্ছে ওষুধপাতি, মুরগির অসুখ, এই জিনিসগুলা কিন্তু ভাই, এটা মানে যে খামারে সে বাদ দিয়ে কিন্তু তার ঘরের বউ বলার ক্ষমতা নাই, সে তো বড়ের বিষয়। তো এর জন্য আমি যেটা চিন্তা ভাবনা করছি যে যদি এর পরে আপনারা কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের মধ্যে থেকে যারা বিদেশে আছেন, প্রবাসী আছেন, বাড়িতে ভাই আছে, বোন আছে, কিংবা হচ্ছে আপনার কেউ মুরগির খামার ইয়ে করতে চাচ্ছেন বা পারতেছেন না, বা কাউকে মানে ইয়ে করবেন, আপনাদের যদি কোনো পরামর্শ লাগে বা ট্রেনিং, বলবো না এটাকে আমি, ট্রেনিং যদি লাগে, আমি ট্রেনিং করানোর লোক না, কিন্তু যদি কোনো কিছু লাগে, কোনো কিছু বোঝানোর থাকে, আমার কাছে পাঠাই দিন। আমি সুন্দরভাবে খামারে না নিয়ে এসে, আমি সুন্দরভাবে, মানে আমি খামারে নিয়ে আসবো না বলছি, যদি পারি সাইডে সুইডে নিয়ে এসে দেখাই কিভাবে করতে হয়, কি করতে হয়, আমি সব দেখাই দেবো। কারণ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, নতুবা যে আসলে খামার আমার অবর্তমানে হোক আর নিয়মিত হোক, মানে আমি আপনি আর কি, আমার অবর্তমানে হোক আর নিয়মিত যে দেখাশোনা, সে যদি খামার সম্পর্কে না বুঝে, মেডিসিন সম্পর্কে না বুঝে, খামারের পরিবেশ সম্পর্কে না বুঝে, খামার 2 দিনই যথেষ্ট ধ্বংস হওয়ার জন্য। বুঝতে পারছেন কি বিষয়টা? তো আপনারা সেই জিনিসটা মাথায় রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এত বড় হবে আমি আগে থেকেই জানতাম, আপনারা যারা যে বুঝতে পারেননি তারা জানলেন, এরপর থেকে ইনশাল্লাহ ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওতে অনেক ভুলভাল ইনফরমেশন দিচ্ছি, অনেক সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আমারকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এত বকবক করার জন্য মাপ চেয়ে নিচ্ছি, আজকের মতো বিদায় নিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।